সো যেটা বলতেছিলাম যে আমাদের আজকে সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আহাদ ভাইয়ের এক্সপিরিয়েন্স শোনা, তার মিস্টেক গুলা শোনা বেশি, যাতে করে আহ আমরা যারা স্টুডেন্ট এখনো আছি অথবা সিপি শুরু করছি অথবা সিপি মাঝখানে আছি ওই মিস্টেক গুলা যেন না করি। সো আরেকজনের ভুল থেকে আমরা শিক্ষা নিব নাকি? আচ্ছা, এটাই মেইন উদ্দেশ্য আমার। আর ওভারঅল আহাদ ভাইয়ের জার্নি, এখন কি করতেছেন এবং সব মিলে আমরা ইনশাল্লাহ শুনবো। চলুন শুরু করি ইনশাল্লাহ। আহাদ ভাই, আপনি যদি আপনার একটু পরিচয়টা দিতেন। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আমি এমডি আহাদ। আমার বাসা হচ্ছে বরিশালেই, আপাতত বরিশাল ইউনিভার্সিটিতে 4th ইয়ারে, আই মিন লাস্ট ইয়ার ফাইনাল 7th সেমিস্টারে পড়াশোনা করতেছি। 4th ইয়ার ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করতেছি আচ্ছা, বরিশাল ইউনিভার্সিটি, রাইট? বরিশাল ইউনিভার্সিটি থেকে। ও, নাইস, গ্রেট। বরিশালে কি অবস্থা? ঠান্ডা আছে এখনো নাকি? মোটামুটি টুকটাক আছে, আচ্ছা আচ্ছা। পুরোপুরি যায় নাই। তো আপনি সহজ কোডিং এর সাথে কেমনে পরিচয় হলো অথবা জানলেন কেমনে? আচ্ছা, সহজ কোডিং এ বিষয়টা হচ্ছে যে ফেসবুকে ই করতে করতে আমার মনে হয় আমার ছোট একটা, মানে আমার 2-3 বার জুনিয়র একটা ছোট হয়েছিল। আচ্ছা ও হয়তো আপনাদের ওইখানে ক্যাম্পাস অ্যাম্বাসিডার হয়েছিল, হয়তো ও শেয়ার টেয়ার দিত পোস্ট ওই হিসাবে আর কি আমার সামনে আসতো। তো পরে দেখলাম হচ্ছে আপনাদের একটা কন্টেস্ট, না ইন্টারভিউ কোয়েস্ট টাইপের কিছু একটা ছিল। আচ্ছা যে ওইখানে হচ্ছে আপনার টপ 3 করলে না জানো টপ 5 করলে কোন একটা কোর্স ফ্রি, ওই যে ইন্টারভিউ কোর্সটা ফ্রি দিচ্ছেন, তারপর আরো কি কি যেন অপশন ছিল। আচ্ছা। আমার তো এমনিতে কন্টেস্ট করতে ভালো লাগে, তো ওই সব প্রায় মানে অপরচুনিটির জন্য আসা না, বাট এমনিতে নর্মালি একটা কন্টেস্ট দেওয়ার জন্যই আসা। তো পরে আলহামদুলিল্লাহ ওভারঅল সবকিছুই হলো। দেন তো আপনি ইন্টারভিউ নিছিলেন, এই তো। আচ্ছা, ইনশাল্লাহ। আমি কি আপনার কোনো কিছু দিছিলাম নাকি, কোনো টিপস ট্রিক্স অর সামথিং কিছু দিছিলাম ইন্টারভিউ শেষে? আমার ইন্টারভিউটা নিছিলেন আপনি? মানে কোনো কিছু বলছিলাম ইমপ্রুভের জন্য অর সামথিং? হ্যাঁ বলছিলেন, ওই যে আমি যে ভুলগুলো করছিলাম, লাইক আচ্ছা আচ্ছা। একটা বই সাজেস্ট করছিলেন এটা পড়ার জন্য, আর টুকটাক। দেখছিলেন নাকি ওই বই? হ্যাঁ, বই ডাউনলোড করা আছে আমার ডেস্কটপের হোমই সেভ করা আছে ওটাই। সেটা ঠিক আছে, প্রথম কয়েক চ্যাপ্টার পড়ছিলেন নাকি? অতটা পড়া হয় না, সময় আচ্ছা ওইটা আচ্ছা। হয় না এই কারণে। আচ্ছা, সমস্যা নেই। আপনি তো কন্টেস্ট করতে বলেন ভালো লাগে। আপনার কন্টেস্ট প্রোভাইডার সবার উদ্দেশ্যে যদি বলেন কি অবস্থা এখন, কি করতেছেন, কিরকম প্রবলেম সলভ করছেন, কোথায় কিরকম র্যাঙ্ক? আচ্ছা, তো আমি হচ্ছে ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে এই প্রবলেম সলভিং এর সাথে আছি। এর আগে অতটা করা হইতো না। করা হইতো না বলতে এর আগে জানতামই না। ইন্টারে থাকতে তো এইচএসসি তে থাকতে যেটুকু দরকার একাডেমিকের জন্য, ওই যে কি বলে কোন একটা ইয়ার লিপ ইয়ার কি না ইফএস কন্ডিশন, এই টুকটাক এইগুলাই শেখা। বাট আলটিমেটলি এইসব কি কাজে লাগে বা কিছু এই জিনিসগুলো তো আদৌ জানতাম না। এন্ড কলেজ স্কুল হিসেবে কখনো ম্যাথ অলিম্পিয়াড বা এই টাইপের কোনো কিছু করা হয় না। সো ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার ওঠার পরই আসলে এই প্রবলেম সলভিং বা কম্পিটিটিভ প্রোগ্রামিং এর সাথে পরিচয়। দেন ওই তো শুরু ফার্স্ট সেমিস্টার থেকে, এরপরে এখন অব্দি টানা আছে, কখন এমন হয় না যে অফ গেছে। ও নাইস, মোটামুটি আইসিপিসি করা হয়েছে 2টা এখন অব্দি, আর আইওপিসি 9-10টার মতো করা হয়েছে নাইস, গ্রেট। আলহামদুলিল্লাহ। এই তো। আর অনলাইন জাজ গুলোতে কি অবস্থা আপনার? অনলাইন জাজ গুলোতে আলহামদুলিল্লাহ আছে। কোড ফোর্সেসে 100 কতগুলো দাঁড়ান দেখতে হবে কোড ফোর্সেসে। না না, আপনি আপনার বললো হবে, ম্যাক্স রেটিং আর রেটিংস গুলো বললে হবে, এক্স রেটিং সমস্যা হচ্ছে 1696 আপাতত নেই। কোড ফোর্সেসে এক্সপার্ট, আর শেপ আছে ওইখানে হচ্ছে 1800 প্লাস রেটিং গ্রেট আছে। গ্রেট। আর কোড ফোর্সেসে মোটামুটি 3000 প্লাস, 3000-এর মধ্যে প্রবলেম সলভ আছে। তো সব মিলে কি বলা যায়, মোটামুটি 3500 মতো বলা সলভ এর উপর? ওভারঅল 5000-এর মতো সলভ আছে, অন্য আচ্ছা, অনেকগুলো নাইস, আছে। তাহলে তো আপনি অনেক ইনফিউজ আপনার প্রবলেম সলভিং এর উপরে। হ্যাঁ, ওই যে ফার্স্ট সেমিস্টারে যেই ভালো লাগা শুরু হয়েছে ওই থেকে বললাম তো কখনোই এই 4 বছর আর অফ যায় না। আমার হচ্ছে 2022 সালে মার্চের দিকে ঢুকছি, তো এপ্রিল থেকে শুরু হয়েছে, এপ্রিল বা মে মেবি এরকম কিছু একটা সময় থেকে আচ্ছা, 2022। আপনি বললেন যে আপনার ইন্টারমিডিয়েটে আপনি এগুলো সময় কিছু জানতেন না, তাহলে সিএসসি তে কেন ভর্তি হয়েছেন? নাকি সাবজেক্ট পাইছি ভর্তি হয়ে গেছি, ইজ লাইক দ্যাট? হ্যাঁ, কিছুটা ওইরকমই। আমার আসলে ইচ্ছা ছিল বা ভালো লাগতো বায়োলজি, তারপরে কেমিস্ট্রি এইসব। বাট যখন বরিশাল ইউনিভার্সিটিতে হচ্ছে সিট আসছিল ওইখানে সিএসসি, মানে শুরুতে ম্যাথ আসছিল, এরপরে সিএসসি চলে আসছে। পরে আমি ভাবছিলাম যে আমি মাইগ্রেশন অন রেখা কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রিতে চলে যাবো। আমার হচ্ছে বড় ভাই বলছিল যে ওইগুলো যাওয়ার দরকার নেই, সিএসসি তে থাক। আমি আসলে কিছু জানতাম না সিএসসি বললে কি হবে না হবে বা
কি সিএসসি কি অপরচুনিটি আছে, জব অপরচুনিটি কিছুই জানতাম না, জাস্ট র্যান্ডম স্পাইসি হয়ে গেছে এই টাইপেরই। পরে আচ্ছা, আসার পরে দেখতেছি যে হ্যাঁ, এটাই তো আমার জন্য। এটা আপনার জন্য। হ্যাঁ, এখন কি মনে হয় যে বড় ভাই কি ঠিক বলছিল, কি অন্য মানে সাবজেক্টে গেলে এখন কি ফ্রাস্ট্রেশন বেশি কাজ করতো, নাকি সিএসসি থাকার পরে ঠিক আছে কাজ করতো? কারণ আমি পয়েন্টটা বলতেছি কেন, যারা ফোর্থ ইয়ারে থাকে তাদের বেশি একটু ফ্রাস্ট্রেশন কাজ করে না, যে চাকরি হ্যাঁ, বাকরি কি হবে অথবা পরে কেরিয়ার কি হবে। এখন আপনার কি মনে হয় অন্যান্য সাবজেক্টের তুলনায়? আমি যদি আমার পার্সপেক্টিভ বলি, একটা জিনিস হচ্ছে যে ওই যে অন্যান্য ডিপার্টমেন্টে থাকলে টেক রিলেটেড বাদে যে পড়াশোনাগুলো একাডেমিক, ওইটার প্রেশার বেশি থাকে বা ওই পড়াশোনাটা বেশি করা লাগে, তো ওইটা হচ্ছে আমাকে দিয়ে আসলে হয় না, হয় না? বা আমি নিজে হচ্ছে অতটা ইন্টারেস্টেড না ওইসব পড়াশোনার জন্য। তো ওই হিসাবে আমার জন্য প্রথম দিক থেকে ওই হিসাবে ঠিক আছে। আর বাদ বাকি তো আলহামদুলিল্লাহ যতটুকু করতেছি ওই হিসাবে ভেরি কনফিডেন্ট যে হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের যে ডিসিশনটা ছিল and তার কথা শুই না, ঠিক আছে ওভারঅল। ওই বড় ভাইয়ের সাথে দেখা হয় নাকি? না, আমার আপন বড় ভাই। ও আচ্ছা আচ্ছা, দিস ইজ নাইস। আপনার বড় ভাই কি মানে উনিও সিএসসি তে নাকি? না, বড় ভাই হচ্ছে ডিপ্লোমা করছিল, আপাতত দেশের বাইরে আছে। গ্রেট। তারপর তাহলে আপনি তো সিএসসি তে ভর্তি হইলেন, হওয়ার পরে কেমনে বুঝতে পারছেন যে আপনার পড়াশোনা করা উচিত নাকি সিপি করা উচিত নাকি অন্য কিছু দেখা উচিত? আপনি এই ডিসিশন নিলেন কেমনে? আচ্ছা, তো সিএসসি তে ভর্তি হওয়ার পরে আমাদের প্রথম কথা হচ্ছে আমরা যখন ভর্তি হয়েছিলাম 2022-এ, তখন আমাদের ইউনিভার্সিটির আসলে প্রাইম টাইমটা ছিল, মানে প্রাইম টাইম বলতে সিপির দিক থেকে আমাদের ইউনিভার্সিটির যারা ওই ওই মোমেন্টে সিনিয়র ছিল। তো আমি ঢোকার পরেই আমাদের হচ্ছে এক সিনিয়র, 3-4 ব্যাচ সিনিয়র, উনি হচ্ছে গুগলে জব পাইলো। তারপর হচ্ছে আমাদের যখন ওই ওই সময় মোস্ট সিনিয়র যারা ছিল তারা আইসিটিসি তে টপ 11, তারপরে বুয়েটে টপ 15 এরকম র্যাঙ্ক করতো। তো ওইগুলা দেখে আসলে তখন যে আসলে এই জিনিসটা কি, বা তারা ক্লাস দিত, তো তখন কমিউনিটিটাও ঠিকঠাক ছিল, তারা হচ্ছে টুকটাক শিখাইতো যে কেমন এই জিনিসটা করলে কি হবে, ফিউচারে কি আসবে না আসবে। তো ওই থেকে আসলে ভালো লাগে। আর আমি তো আগেই বলি আমার দিয়ে পড়াশোনাটা ওইভাবে হচ্ছে, বা একাডেমিকের যে জিনিসটা ওইটা আমার অতটা কখনোই কাজ করে নাই। আচ্ছা। সারাদিন কম্পিউটার নিয়ে বসে থাকা যাবে এরকম কিছু একটা করার ইচ্ছে ছিল ঢোকার পরে। তো দেখতেছি যে হ্যাঁ, প্রবলেম সলভিংটা সারাদিন আসলে এটা করা যায়, বা ব্রেইন লিস্ট খাটানো যায় কিছুতে, গেমের মতো আর কি। আমার কাছে অলওয়েজ গেমটা ভালো লাগতো, সেইটা মনে হয়েছে গেমের মতো, দেন ওই থেকেই শুরু। মানে মনে হচ্ছে একটা থ্রিল আছে, তাই তো? যে লাইক একটা প্রবলেম, নতুন একটা জিনিস আমি সলভ করতেছি, একটা অ্যাড্রেনালিন রাশ হচ্ছে, একটা ইনস্ট্যান্ট একটা কিছু রেজাল্ট পাচ্ছি। এটা কিছুটা ওইরকমই। পড়াশোনার ক্ষেত্রে কি হয়, আমি তো আসলে ওই রুটিন করে নিতে পারি পড়াশোনার, যেটা যে আমি হ্যাঁ, সকাল 6টার সময় পড়তে বসলাম, রাত্র 10টা পর্যন্ত পড়ছি, 4 ঘন্টা পড়াশোনা হয়ে গেছে না, ঘুমাই পড়ি। বাট এইটা তো আসলে পুরোটাই গেমের মতো। আমি হচ্ছে পিসির সামনে থাকি আর না থাকি, আমি সাপোজ বাইরে গেলাম আড্ডা দিতে, তখনও দেখা যায় এই জিনিসটা নিয়ে মাথায় ব্রেন স্ট্রিমিং হয়, বা আমি আসলে স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে পারি এরকম এই প্রবলেমটা কেমনে জানি সলভ করা যায়, মানে বাইরে গেলেও অ্যাটলিস্ট দুইটা প্রবলেম পইরা বের হওয়া যায়। ও সো অলওয়েজ গেমের মধ্যে থাকা পড়ে আর কি। এই জিনিসটা ভালো লাগে থেকে। দ্যাটস ওয়াই আপনি 5,000-এর উপর প্রবলেম সলভ করছেন, তাই তো? হ্যাঁ, আমাকে হচ্ছে জাস্ট এ মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা, ইন দ্য মিন টাইম যারা অডিয়েন্স আছেন, আপনারা চাইলে আপনাদের যে কোনো কোশ্চেন মিটের চ্যাট বক্সে লিখে রাখতে পারেন। ইনশাল্লাহ আমি শেষে অথবা আপনাদের কোশ্চেন গুলো রিড আউট করবো ইনশাল্লাহ। জি ভাই, ঠিক। কন্টিনিউ করেন। আহ, আচ্ছা, আপনি বললেন যে আপনার ভার্সিটিতে যখন ভর্তি হয়েছেন তখন আসলে সিনিয়র ভাইদের কেরিয়ার অপরচুনিটি এবং তাদের সাকসেস দেখে আপনারা ইন্সপায়ার্ড হয়েছেন যে ঠিক আছে ভাইরা যখন এই কাজ করে সাকসেস পাইছে, আই থিঙ্ক আমি যদি কাজ করি হয়তো বা আমিও এরকম আমার ড্রিম সামথিং ফুলফিল করতে পারবো। ইজ ইট জি, লাইক দ্যাট? আচ্ছা, হ্যাঁ, এটা এখন অবশ্যই। পয়েন্ট হচ্ছে যে আপনি আসলে শুরু করছেন কিভাবে? সিপি তে ধরেন বুঝতে পারলেন যে আপনি সিপি করা উচিত অথবা কম্পিউটার প্রোগ্রামিং করা উচিত, এখন এই জিনিসটা আপনি নিজে শুরু করছেন ইউটিউব দেখে নাকি কি দেখে, নাকি কেউ আপনাকে শিখাইছে, অথবা আপনি আপনি কোনো জায়গা থেকে হেল্প পাইছেন কিনা? আচ্ছা, আচ্ছা, ও হেল্পের বিষয়টা তো সিনিয়ররা আছে ওইটা। আর ফার্স্ট যখন শুরু হয়েছে, এটা একটা মজার কাহিনী। আমি আর আমার হচ্ছে এক ফ্রেন্ড, ইউনিভার্সিটির ফার্স্ট ফ্রেন্ড, ওর আমরা হচ্ছে একটা রুমে থাকতাম। তো পরে হচ্ছে সিনিয়ররা তো এরকমের এক কি বলে বুট ক্যাম্প টাইপের কিছু একটা নিত, বা আয়সা বলতো যে এইটা করলে এটা হবে। তো বাসায় আইসা ওর সাথে বলতেছি যে তাইলে হচ্ছে আমরা আজকে থেকেই শুরু করি। তো বলো শুরু করবো কেমনে? তো ভাইরা হচ্ছে বইলা দিছিল যে তামিম শেহারিয়ার সুবিন ভাইয়ের একটা বই আছে কম্পিউটার প্রোগ্রামিং প্রথম খণ্ড। তো আমরা দুজনে মিলে গেলাম, ওই বইটা কিনে আনলাম। দেন আইসাই হচ্ছে প্রথম চ্যাপ্টারটা পড়লাম, দ্বিতীয় চ্যাপ্টারটা পড়লাম, এরকম ওই হচ্ছে শুরু। এরপরে তো এখন ওইটা তো আর জানতাম না যে অনলাইন যাতেও কিছু একটা করা যায়। আমরা তো বইতে জাস্ট পড়তেছি, আর ওই যে আমাদের তখন কম্পিউটারে কোড ব্লকসে স্যাররা দেখাইতো বা ভাইরা দেখাইতো যে কোড ব্লকসে কিছু একটা রান করা যায়। তো ওইখানে টুকটাক খেলোয়াড় প্রিন্ট করতাম, ওই যে
ভেরিয়েবল ইনপুট আউটপুট এইসব দেখতাম। তারপর আমার হচ্ছে আরো 2টা ফ্রেন্ড ছিল ক্লাসমেট, ওরা আর কি আমারে বললো যে এই যে জিনিসটা শুরু করতেছো বা ভাইরা যেটা বলতেছে এইটা করলে আসলেই ভালো হবে। ওরা হয়তো এখন করে না, বাট তখন টুকটাক করতো, এন্ড আমাকে ওরা ইন্সপায়ার দিছিল যে এইটা করলে ফিউচারে অনেক সহজ হয়ে যায় ইন্টারভিউ, তারপরে আরো অনেক কিছু, এটা একটা গেমের মতো, এইটা করতে পারো। আচ্ছা, নাইস। এই হচ্ছে শুরু। আর সিনিয়র ভাইদের থেকে কিরকম হেল্প পাইতেন, লাইক আপনার যে কোনো কিছু শিখতে হইলে, অথবা আপনার কোন স্ট্রাকচার কোন ওয়েতে আপনার শিখতে পারছেন কিনা? যেমন হ্যাঁ, আমাদের বেসিক্যালি এরকম বলতে পারি যে ধরেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কম্পিউটার ক্লাব থাকে ও সামথিং কিছু থাকে, যেখানে আসলে সিনিয়র ভাইরা জুনিয়রদের আসলে কিছু ক্লাস নেয় অথবা কিছু সেশন নেয়, যার উপর ডিপেন্ড করে দেখা যায় যে তারা একটা ইনিশিয়াল কিক পায়, তাই না? তো এরকম কি আপনার সাথে এরকম হয়েছে কিনা, অথবা আপনাদের ভার্সিটিতে বা এরকম কোনো কালচার আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে এরকম কালচার আছে, প্রোগ্রামিং ক্লাব নামে একটা জিনিস আছে। আচ্ছা। তো ওইটার আন্ডারে হচ্ছে বড় ভাইরা ক্লাস নিত, এন্ড কোনো প্রবলেমে পড়লেও ভাইরা হচ্ছে ইনস্ট্যান্ট ওটা দেখাই দিত। তো আমাদের একটা মানে আমাদের সিনিয়ররা করতো কি, আমাদের একটা বানাই দিছিল, মানে ডক্স বানাই দিছিল যে এই টপিকের পরে এই টপিক শিখতে হবে, আমি যদি এই ফেজে থাকি তারপরে আসলে কোন টপিকটা শিখবো, এন্ড ওইটার পিছনে কতদিন টাইম দিব, আলটিমেটলি তারপর টপিক লিস্ট, এরকম একটা ডক্স আমাদের সাথে শেয়ার করে দিছিল। তো আমরা শুরুতে ওইটাই শেয়ার করতাম। তো এরপরে তো ইন্ডিভিজুয়ালি ভাইদের সাথে আলাদা পরিচয় হয়, ভাইরা তো আলাদা বইলাই দিতে চায় এইটা করো, তুমি এখন এই লেভেলে থাকলে এই জিনিসটা দেখো ভালো লাগে কিনা, এইটা শিখতে পারো ওইটা শিখতে পারো, এই টুকটাক। আপনি প্রবলেম সলভ করতে গিয়ে কোনো ফ্রাস্ট্রেশনে পড়ছেন? বাট কেন, মানে কোশ্চেনটা এরকম যে হতাশ লাগতেছে, আর সিপি করে কি হবে জীবনে, মানে এত না, এই ভালো লাগতেছে না। সত্যি বলতে কাকতালীয় লাগলো, এটা 4 বছর এখনো মনে হয় না, তাইলে অবশ্যই কখনো না কখনো অফ হয়ে যেত। বাট আমি যদি আমার হচ্ছে ওই কি বলে যে সাবমিশন দেওয়ার পর হিট ম্যাপটা ওইটা দেখাইলেই বোঝা যাবে, আমি কখনোই হচ্ছে ওরকম ভাবে আপসেট হইয়া বন্ধ করে দেই না। যদি কখনো হচ্ছে গ্রে হয়ে থাকে, ওটা হচ্ছে আমার বাসায় কোনো অনুষ্ঠান বা ভার্সিটিতে এক্সাম থাকলে এই জিনিসটার জন্য। বাট আলটিমেটলি যে ফ্রাস্ট্রেশন বা কিছু এরকম কখনোই কাজ করে না যে আজকে অনেক খারাপ হয়েছে, এই প্রবলেমটা মিলাইতে পারলাম না, এই কন্টেস্টে এত খারাপ হয়েছে, আর কইরা কি হবে, এখন ছাইরা দিই বা 1 মাস রেস্ট নিই, এরকম কখনোই মনে হয় না আসলে। আচ্ছা, মানে আপনি সবসময় মোটিভেটেড, তাই তো? হ্যাঁ, কারণ হচ্ছে এই ওই যে বললাম শুরুতে, এই জিনিসটা আমার কাছে অলওয়েজ গেম মনে হইতো, কারণ আমি হচ্ছে ইন্টারে থাকতেও বাইরে আগেও গেমস খেলতে পছন্দ করতাম, বিভিন্ন গেমস খেলতাম ফোনে, সেটা হচ্ছে অনলাইন অফলাইন সবকিছুই। তো এই জিনিসটার এক্স্যাক্টলি ওইটার মতোই মনে হয়েছে, এই কারণে এত কিছু ধরে রাখা পসিবল হয়েছে। আচ্ছা। আচ্ছা, আপনার ধরেন প্রথম দিকে কি হইতো, অথবা দেখা যাচ্ছে যে নতুন নতুন প্রবলেম পাচ্ছেন, অথবা কোড ফোর্সেস এর নতুন একটা এবি সলভ করতে পারছেন, সি সলভ করতে পারতেছেন না, অথবা নতুন একটা থিঙ্কিং আপনার মাথায় আসতেছে না। তো নতুন একটা প্রবলেম যখন আপনি দেখেন, যেটা আপনি পারে যান তো পেরে যাচ্ছেন, আর যদি না দেখেন যে নতুন একটা প্রবলেম, তাহলে আপনি কিভাবে ইনকাউন্টার করেন, মানে কিভাবে আগান আর কি? নাকি একবারে হতাশ হয়ে ছেড়ে দেন, এমন তো না। তো নতুন কিছু একটা প্রবলেম দেখলে মানে আপনার স্টেপটা কি হয় সামনে এটা সলভ করার জন্য? আচ্ছা, হ্যাঁ, এটা একটা ভালো জিনিস যে মানে আহ, শুরুতে যখন হচ্ছে প্রবলেম সলভ করতে যাইতাম, তখন তো মাথায় আসতো আর মানে প্রতিটা প্রবলেমই তো কঠিন লাগতো, আসলে কখনোই তো কমন পড়তো না প্রবলেম। মানে শুরুতে তো আমরা 800 দিয়েই শুরু করি। তো ওই ক্ষেত্রে দেখা যায় কোনো একটা প্রবলেম আমি ট্রাই করতাম, আমার মাথায় সেট থাকতো যে এই প্রবলেমটা আমি কতক্ষণ টাইম দিছি, কতক্ষণ দিছি বলতে পিসিতে আমার কতক্ষণ অন আছে ওইটা না, আমি কতক্ষণ চিন্তা করতেছি প্রবলেমটা নিয়ে। তো দেখা যেত যদি 30 মিনিটের মধ্যে কিছু মাথায় না আসতো, মানে প্রথম 5-10 মিনিটেই আসলে একটা প্রবলেম বোঝা যায় যে আমার মাথা থেকে কিছু আসতেছে কিনা। তো আদৌ যদি কিছু না আসে তাও 5-10 মিনিট আরো ভাবতাম, দেন 20-25 মিনিট একেবারে টোটালি যদি অফ থাকতাম, তাইলে মনে হইতো যে হ্যাঁ, এইটা আমার দিয়ে পসিবল না, বা এইটা সলভ করতে যেই টপিকটা জানা দরকার বা যেই অ্যাপ্রোচটা জানা দরকার ওইটা আমি এখন অব্দি জানিই না। তো তখন হচ্ছে আমি এডিটোরিয়াল দেখতাম, বা আসলে হ্যাঁ, প্রবলেমের যেটা লাগতো ওইটা সেই সাথে সাথে শিখে দেন ওইটা সলভ করতাম, এরকম। আচ্ছা, এখন কি করেন? এখন একদম নতুন প্রবলেম পাইলে মানে আপনার থিঙ্কিং প্রসেসটা কিভাবে আগায়? মানে আমি জানতে চাচ্ছি যে শুরুতে আপনি বললেন যে 5-10 মিনিট চিন্তা করেন, ওই চিন্তার প্রসেসটাই বা কি, অথবা কিভাবে আসলে আপনি আচ্ছা, শুরুতে কি হইতো ওইটা এক্স্যাক্টলি এখন মনে নাই। মানে এখনই বলতে পারেন, এখন এই আপনি বা কি করেন? এখন তো শুরুতে মানে সবার একটা কোশ্চেন থাকে এরকম জুনিয়রদের যে আমি নতুন একটা প্রবলেম পাইছি, পারি না, এখন আমি কি কি করব? হাল ছেড়ে দেবো, হতাশ হয়ে যাব, নাকি একটু চিন্তা করব, অথবা চিন্তাটা কেমনে করব? আমি কি কিছু কনস্ট্যান্ট দেখবো কিনা, কিছু আমি ইনস্ট্রুমেন্টটা কি পড়বো কিনা, কোনো কিছু আমি কি বাইর করার চেষ্টা করবো কিনা, না এরকম কোনো কিছু আছে কিনা, আমি কি মানে কিছুটা টিপস পাওয়ার চেষ্টা করবো, ট্রিক্স পাওয়ার চেষ্টা করবো ওই ইনস্ট্রুমেন্টের ভিতর থেকে। তো আপনি আসলে কি করেন আর কি এই সময়গুলোতে?
হ্যাঁ, আচ্ছা, এখন বর্তমানে যেটা করি, একটা প্রবলেম ওপেন হইলে বা কন্টেস্ট হোক, কন্টেস্টের বাইরে হোক, প্রথম তো ইনপুট আউটপুট দেখি যে ইনপুট আউটপুটের ফরম্যাটটা কেমন, দেন আসলে স্টেটমেন্টটা একবার বা দুইবার পড়ি। স্টেটমেন্ট ছোট হইলে তো একবারের বেশি পড়া লাগে না, আর স্টেটমেন্ট একটু বড় হইলে মোটামুটি যে কি পয়েন্ট গুলো আছে ওইগুলা শুরুতে একটু নোট ডাউন করে নেয় যে আসলে প্রবলেমটা কি বলা ট্রাই করছে। তো প্রবলেম তো এক্স্যাক্টলি যেইটা বলে আমার আসলে ওইটা অবজার্ভ করে অনেক কিছু ডিফারেন্ট হয়ে যায়। তো ওই ওই শুরুতে ওইটাই দেখি যে আসলে এই প্রবলেমটা যেটা বলছে এক্স্যাক্টলি ওইটা, নাকি আসলে আমার এই প্রবলেমে স্ট্যাটিক কি কি থাকতেছে আর ডাইনামিক কি কি, মানে কি কি থাকতেছে আর কি চেঞ্জ হইতেছে। লাইক কোন একটা ইকুয়েশন থাকলে আমি ওই ইকুয়েশনটারে খাতায় লেখা ডান সাইড বাম সাইড কোনো কিছু চেঞ্জ করতে পারতেছে কিনা। লাইক আমার এআই এ যে বা আইজ এর বিষয় আছে, তো আমি আই গুলার এক সাইডে যেগুলোর এক সাইডে নিয়ে আসতে পারি কিনা, এই যে থিঙ্কিং প্রসেস গুলো ট্রাই করি। আবার দেখা যায় গ্রাফের যদি প্রবলেম হয়, তাহলে আলটিমেটলি আমি এসে কোনো একটা টপিকের মধ্যে ফালাইতে পারতেছি কিনা, লাইক কোন জিনিসগুলো স্টেবল, ডিরেক্টেড আনডিরেক্টেড, আমার কানেক্টেড থাকা লাগবে কিনা, বা এটা আসলে কম্পোনেন্টের হিসাব করে কোনো একটা সলভ কিনা। এগুলো হচ্ছে একটু অ্যালগোরিদমে আরো কিছু স্ট্র্যাটেজি খাটাই। লাইক আর যদি একটু হার্ড টাইপের কোনো প্রবলেম হয়, তাহলে দেখি ওইখানে আমি আমার কাছে টপিক লিস্ট আছে, মানে আমার কোড বুক যেটা না, ওইখানে টপিক লিস্ট আছে সিরিয়াল ওয়াইজ, যেমন ডাটা স্ট্রাকচার এতগুলা পারি, গ্রাফে এতগুলা, তো আমি প্রত্যেকটা টপিক ধরি যে আসলে এই প্রবলেমটা আমি ডাটা স্ট্রাকচারের সেগমেন্টে দিয়ে সলভ করা যায় কিনা। মানে প্রবলেমে কি কইছে ওটা ডাজন্ট ম্যাটার, বাট আমি আসলে প্রত্যেকটা টপিক ধরে ধরে চেক করি। যখন আইডিয়াই না আসে, এটা হচ্ছে বিষয়, যখন একেবারে আইডিয়াই না আসে তখন জাস্ট ওই টপিক ধরে ধরে চেক করি যে এই টপিক দিয়ে এই প্রবলেমটা সলভ করা যায় কিনা। মোটামুটি 10-15 সেকেন্ডের বেশি লাগে না যে এই টপিকটা মানে এই প্রবলেমটা এই টপিক দিয়ে সলভ হবে কিনা। তো জাস্ট এরকম করতে করতে দেখা যায় কিছু যদি দেখা যায় লাস্ট পর্যন্ত কোনোটাই না মিলতেছে, তখন মনে হয় যে না আসলে কিছু একটা মিস করতেছি বা কিছু একটা পারি না দেখে এটা সলভ হইতেছে না। আচ্ছা। সো এটা একটা মজার কাহিনী হচ্ছে, আমি যখন কুয়েটের একটা কন্টেস্টে গেছিলাম, ওইখানে একটা এমএসটি প্রবলেম ছিল। তো আমার শুরুতে লজিক আসতেছে না, 10-15 মিনিট ভাবতেছি, বাট দেখতেছি অনেকগুলো সলভ হয়ে গেছে। তারপরে মনে হইলো যে কেমনে করব। তারপর ওই যে স্ট্র্যাটেজিটা যে টপিক লিস্টটা ধরি দেন দেখি, তো করতে করতে এমএসটি তে যখন ফালাইলাম, দেখতেছি এমএসটি দিয়ে কিছু একটা হইতেছে, তখন আমার ফ্রেন্ড বললো হ্যাঁ এটা তো এমএসটি দিয়ে হবে, পরে সলভ হয়ে গেছিল এরকম। নাইস। আমি যেটা সামারি করি, বেসিক্যালি আপনি একটা নতুন প্রবলেম এনকাউন্টার হলে সবার আগে দেখেন যে আপনার নলেজের মধ্যে আছে কিনা। হ্যাঁ, বিভিন্ন কিছু কনস্ট্যান্ট এবং বিভিন্ন কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে থাকেন। যদি দেখেন যে কোনোভাবেই আপনার নলেজের বাইরে আসতেছে, দেন আপনি আপনার কিছু স্পেসিফিক টপিক লিস্ট আছে, দেন আপনি একটা একটা করে মিলানোর চেষ্টা করেন যে কোনোটার মধ্যে কি এই জিনিসটা প্যাটার্নটা পড়তেছে কিনা। দেন যদি পড়ে যায় তাহলে তো পড়ে গেল। হ্যাঁ, আর এইখানে একটা বিষয় হচ্ছে আমি ওই যে কমপ্লেক্সিটিটা নিয়েও হিসাব করি, লাইক এন এআই, এই আমার টেস্ট কেস কতগুলো আছে, এই সবগুলোর হিসাব করে আমার প্রবলেম সেটারের মাইন্ডসেট করাটা, মানে ওর মাইন্ড, ও যখন প্রবলেমটা সেট করছে কোন একটা প্রবলেম সেটার, তখন আসলে ওর মাইন্ডে কি চলতেছে, ও এআই এর ভ্যালু এত কেন দিছে, এন এর ভ্যালু এত কেন দিছে, ও এক্স্যাক্টলি আমার কাছ থেকে কোন কমপ্লেক্সিটিতে সলভ করতে চায়, ওই জিনিসগুলো নিয়ে ভাবতেছি। লাইক যদি এগুলো ডিপের প্রবলেম হয়তো বেশি হয়, আপনিও জানেন যে সাপোজ আমার যদি এন এর ভ্যালু অনেক কম যায়, তো আমি আসলে কোন কোন কমপ্লেক্সিটিতে এই প্রবলেমটা সলভ করতে পারি, ওই জিনিসগুলো আসলে ট্রাই করি। লাইক এন কিউব যদি হয়, তখন তো আমি ব্রুট ফোর্স সলিউশন বা টিপি নিয়ে ভাবার ট্রাই করব। তারপর এন লগ এন হইলে আমি বাইনারি সার্চ দিয়ে ট্রাই করতে পারি, মানে এন লগ এন এর যেই টাইপের জিনিসগুলো আছে। আবার অর্ডার অফ এন এ যদি করা লাগে, তাহলে 2 পয়েন্টার, স্লাইডিং, এই সব জিনিস নিয়ে বেশি ভাবা হয়। সো কমপ্লেক্সিটির উপর ডিপেন্ড করে আসলে টপিকটা চুজ করা বেটার, মানে ওই ক্ষেত্রে অনেক আইডিয়া আসে। এটা তো ঠিক বলছেন যে কনস্ট্যান্ট দেখলে কিন্তু আমরা আসলে সলিউশন অনেকটাই পেয়ে যাই। যে আসলে এই কনস্ট্যান্টের মধ্যে আমি তো জানি যে এমন কনস্ট্যান্ট দিছে আমি এখানে বুঝ করতে পারবোই না। সো এটা আমি কিন্তু বিভিন্ন কিছু সিনারিও ডিসাইড করে ফেলতে পারি আগে থেকে, যে তাহলে আমাকে এবং এই প্রবলেমটা সলভ করতে হলে আমাকে ধরেন এন লগ এনই সলভ করতে হবে। সো আমি বুঝতে পারতেছি যে এন লগ এর জন্য আমার বাইনারি সার্চ, সেগমেন্ট ট্রি, বিআইটি, এই ফ্যামিলি জিনিসপত্রগুলো আছে। অথবা আমাকে যদি বড় জোর, যদি রুট স্কয়ার হয়, হয়তো আমরা স্কয়ার রুট ডিকম্পোজিশন যেতে পারি। তো এই আইডিয়া গুলো আমরা হয়তো বা শুরুতেই নিয়ে নিতে পারি। কনস্ট্যান্ট গুলো দেখা যাবে যে তাতে আমাদের কিন্তু পার্টটা সহজ হয়ে যায়। আমরা কিন্তু অনেক কিছু ডাইভার্স ওয়েতে চিন্তা করা লাগে না। এটা একটা ভালো পয়েন্ট বলছেন। হ্যাঁ, কন্টেস্টেন্ট আসলে এটাই বেশি করে আর কি। বাট এটা একদিনে হয় না, সলভ করতে 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 আস্তে আস্তে। এই যে আপনি বলেন যে রুট, মানে স্কয়ার রুটের, এখন হঠাৎ করে এটা মাথায় আসলে এসব বুঝতে পারবে না যে কোন কোন অ্যালগরিদম আমাদের এটা এক্সিস্ট করে। তারপর এন লগ এর মধ্যে যে সেগমেন্ট ট্রি থেকে শুরু করে আরো কি কি অ্যালগরিদম গুলো আছে, বাইনারি সার্চ আছে, তারপর আরো অনেক কিছু আছে, যেমন হ্যাশিং প্লাস বাইনারি সার্চ, অনেক কিছু করা লাগতে পারে। সো হঠাৎ করে কিন্তু এগুলো মাথায় আসবে না যদি না সে এই টপিক গুলো জানে এবং একটা প্রপার প্র্যাকটিস না থাকে কিন্তু।
আচ্ছা, একটা মজার জিনিস হচ্ছে কোন একটা প্রবলেমে অলওয়েজ যদি লজিক না আসে বাইনারি সেট দিয়ে একবার হলো ভাবা হয়। এটা হচ্ছে কমন বিষয়। আবার আরো একটা মজার বিষয় হচ্ছে আমার রিসেন্ট লাস্ট 1 বছর না একটু কম আমার টিমের নাম হচ্ছে বিউ ট্রাই হার্টস। তো আচ্ছা কোনো একটা প্রবলেম না পারলে ট্রাই নিয়ে ভাবা হয়, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, ট্রাই ট্রাই একটা মজার জিনিস। আমি যখন ফার্স্ট শিখছিলাম, দ্যাটস ওয়াজ রিয়েলি নাইস। এইভাবেও আসলে ক্যারেক্টার রাখা যায় ট্রিতে। সো ট্রাই ওই হিসেবে যে টিমের নামে যেহেতু এটা তো অলওয়েজ মাথায় থাকে ট্রাই দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, যায় কিনা। একটা ডিকশনারি বানানো ফেলা যায় আর কি। তো হ্যাঁ। আচ্ছা nice. আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি কোন এবং স্পেসিফিক অ্যালগরিদম শেখার পরে খুব ভালো লাগছিল যে না, লাইফে এমন একটা অ্যালগরিদম শিখতে পারছি, ভালো লাগতেছে, এখন একটা কনফিডেন্স আসতেছে, বাট আগে কখনো পারেন জানতেন না অ্যালগরিদম? প্রথম দিকের কাহিনী হতে পারে, এখন রিসেন্ট কাহিনী হতে পারে। প্রথম দিকের কাহিনী বলতে আমি হচ্ছে ফার্স্ট সেমিস্টারে ডায়াক্সট্রা অ্যালগরিদমটা শিখছিলাম একেবারে ফার্স্ট সেমিস্টারে। সো ওই জিনিসটা পরে আমি 2 ব্যাচ সিনিয়র এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, তো ভাইরা বললো এই যে অ্যালগরিদম শিখে ফেলছো, আমাদের ব্যাচেরই তো অনেকে অ্যালগরিদম পায় না। সো ওই যে একটা ভালো লাগা, ওই থেকে মানে ওই ডায়াক্সট্রা অ্যালগরিদমটা শিখেই ফার্স্ট ভালো লাগছিল অনেক। এরপরে তো সবগুলা তো আসলে যখন যেটা লাগছে শিখতেছি, সব অ্যালগরিদম তো নতুন তারপরে। বুঝতে পারছি। না, রাইসটা খুবই ভালো অ্যালগরিদম। আমাদের দৈনন্দিন জীবনে আসলে গুগল ম্যাপ থেকে শুরু করে পাঠাও, উবার, আমরা যারা ঢাকায় থাকে তারা আসলে দৈনন্দিনই ইউজ করে থাকি, ম্যাপের ইউজটা বেশি হয়। সো হ্যাঁ। দ্যাটস ওয়াই ডায়াক্সটা এখানে ভালো একটা ইম্প্যাক্টফুল একটা অ্যালগরিদম। সো এই তো। এখন পয়েন্টটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের বেশি কোশ্চেন থাকে যে, মানে কোশ্চেন থাকে থেকে বেশি হচ্ছে যে একটা ডাউট থাকে, অথবা একটা ফাঁকিবাজি একটা চিন্তা ভাবনা থাকে যে কালকে আমার সিটি আছে, কালকে আমার মিড আছে, আমার সামনে ফাইনাল পরীক্ষা, এবং আজকে এই পরীক্ষা, কালকে ওই পরীক্ষা, কালকে ল্যাব ফাইনাল, এই জিনিসপত্রগুলো থাকে। সো আপনি এই জিনিসপত্রগুলো কেমনে হ্যান্ডেল করেন? আপনি যেটা আমাকে বললেন যে আপনার আহ, মানে এক্সট্রিম কোনো সিচুয়েশন ছাড়া, কোনো পারিবারিক কোনো প্রোগ্রাম ছাড়া আপনি দেখা যায় যে কন্টেস্ট করতেই থাকে, এটা কখনো মিস যায় না। তো আপনার সামনে আপনাকে তাহলে এই সিটি মিড ফাইনাল পরীক্ষা থাকে না, আপনি কি তাহলে এগুলো হ্যাঁ। দেখেন? তো তাহলে আসলে আপনি এই জিনিসগুলো মেনটেন করেন কিভাবে, অথবা আপনার স্টাডি প্ল্যানটাই বা আপনি কিভাবে সাজাইছেন? আপনি তো বর্তমানে ফোর্থ ইয়ারে আছেন, সো আপনি মোটামুটি লাইফের শেষের দিকে আছেন, মানে অনার্স লাইফের। সো আপনি আসলে এই জিনিসপত্রগুলো কেমনে মেনটেন করছেন সিপির পাশাপাশি? আচ্ছা, তো একাডেমিক নিয়ে আমি হচ্ছে কখনোই সিরিয়াস ছিলাম না, এটা হচ্ছে প্রথম কথা। ওই হিসাবে আর কি এই দিক দিয়ে প্লাস পয়েন্ট পাইছি। আপনি আপনার মতো বলেন, সমস্যা নেই। বুঝি না ভাই আবার। না, আপনি আপনার মতো বলেন যে সমস্যা নাই, কেননা এই আচ্ছা। স্টুডেন্টরা এটার মধ্যে বেশি প্রবলেম ফেস করে, এবং দেখা যায় যে আমাদের যেমন বিভিন্ন ক্লাস হয়, সে ক্লাস করে নাই কেন, বেশিরভাগ কোশ্চেন অ্যান্সারটাই থাকে এটা যে কালকে পরীক্ষা ছিল। আচ্ছা, তো আচ্ছা ওইটা ওই হিসাবে বলতে গেলে প্রথমে আমি কখনোই আসলে ওই যে একাডেমিক প্রেশারটা ফেস করি না। আমার যদি কালকে এক্সামও থাকে আমি ওইটা নিয়ে আসলে প্যারা খাই না। So, এমনও গেছে যে আমার কালকে সেমিস্টার ফাইনাল, বাট আজকে একটা ডিপ 3 বা ডিপ 2 এর কন্টেস্ট আছে, তো আমি ওইটা দিচ্ছি। এরকম অনেক হয়েছে। আর মেইন যে জিনিসটা কাজ করে, ওই যে বললাম আমার একাডেমিকে অতটা কখনোই সিরিয়াসনেস আছে না, আমার রেজাল্টটাও অতটা ভালো না ওই হিসাব করতে গেলে। আর মানে এই জিনিসটা নিয়ে সবাই বেশি প্যারা খায়, কারণ হচ্ছে ওরা এই যে সিপি যে জিনিসটা, এই জিনিসটা মেইন সংজ্ঞাটাকে এটি আসলে ওরা বুঝতেছে না, যারা বেশি প্যারা খায়। যারা হচ্ছে বড় বড় কোটার বা অন্য ইউনিভার্সিটি যারা টপ করতেছে, ওদের তো সিজিপিও ভালো থাকে, এই সিপির এই জিনিসটা অনেক ভালো থাকে। তো ওরা করে কি, জাস্ট পরে এক্সাম সারা বছর করতেছে করতেছে, এক্সামের সময় যখন এক্সাম আসে 1 সপ্তাহ হাইয়েস্ট অফ রাখে, বা ওরা আগের 3-4 দিন পড়লেই না ওদের জন্য। তো তখন দেখা যায় প্রবলেম সলভিংটা একেবারেই কমাই দেয়, আর জাস্ট কন্টেস্টটা তো রেগুলার দিতে পারেই দেয়। তো আমি ওই জিনিসটাই ফলো করতাম ওদের। এরকম কয়েকটা পডকাস্ট শুনছিলাম ওদের কাছ থেকে, যে ওরা করে কি ওই যে এক্সামের 2-3 দিন আগেই পরে বা 1 সপ্তাহ আগেই পরে পুরো রেগুলার যেই প্রবলেম সলভটা করতো ওইটা জাস্ট অফ রাইখা দেয়। আর জাস্ট যেগুলো কন্টেস্ট আছে, কারণ কন্টেস্ট তো আর ডেইলি থাকতো না, কোর্ট কোর্সেস করছে। সো দেখা যায় সপ্তাহে 2টা বা 3টা, সো 2টা-3টা ওই কন্টেস্ট তো দেয়াই যায়। তো এক্সামের আগে আমি ওইটাই করতাম, জাস্ট কন্টেস্ট গুলো রেগুলার দিতাম, প্রবলেম সলভিংটা করতাম না অতটা। nice. আচ্ছা, এখন আপনি বলুন যে আপনার ফাইনাল পরীক্ষা আগের দিনও কন্টেস্ট থাকলে করতেন, হ্যাঁ, তো এটা আপনার কি কন্টেস্টের কারণে কখনো কি কোনো পরীক্ষায় খারাপ মার্ক পাইছেন, অথবা আমি যদি ডিরেক্ট বলি কোনো ফেল টেল করা লাগছে কিনা? না, আমি হচ্ছে কোনো সাবজেক্টে কখনো ফেল করি নাই। আর আচ্ছা
না ওইটা তো ওই যে সব থেকে ভালো লাগে, আমি হচ্ছে এটা হচ্ছে প্রায়োরিটি ম্যাটার করে অলওয়েজ, এটা তো সবাই জানে যে আপনি যে জিনিসটারে প্রায়োরিটি দিবেন, মানে আমরা যেই জিনিসটারে প্রায়োরিটি দেবো ওই জিনিসটাই তো সবার আগে চুজ করবো। আমার 4-5টা অপশন থাকলে তো আমার এক্সাম আর এই যে প্রবলেম সলভিং বা কন্টেস্ট, এই দুইটার মধ্যে আমি প্রায়োরিটিটা অলওয়েজ কন্টেস্ট বা প্রবলেম সলভিংই রাখতাম। সো এক্সাম নিয়ে কখনোই প্যারা খেতাম না, সো ওই প্রায়োরিটির বিষয়টাই। দুইটা জিনিস আসলে যে জিনিসটা আমি চুজ করবো, মানে যে জিনিসটা আমার বেশি ভালো লাগে ওই জিনিসটাতে আমি চুজ করবো। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে যে আপনি যখন ফার্স্ট শুরু করছিলেন তখন দেখা যেত আপনার সেটা হার্ড লাগবে, অথবা সবার কাছে হার্ড লাগে, আমরা হ্যাঁ কনসেপ্ট বুঝি না, প্রবলেম কেন সাবমিট করতে হয় সেই জিনিসও ঠিক মতো জানি না, সেখানে আবার প্রবলেম সলভ করার বিষয়গুলো আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে অনেকে এই কষ্ট থেকে অথবা এই ভয় পাওয়া থেকে তখন আর শুরুই করে না। এখন এই জিনিসটা কেমনে ওভারকাম করছেন আপনি? আপনার কি কোনো শুরুতে ভয় লাগতো না, অথবা শুরুতে খারাপ লাগতো না, পারতেছেন না যখন? সো আপনার কি এই কঠিন সময়গুলো গেছে কিনা? প্রথম আমরা দেখেছি এরকম বিগিনারদের প্রথম 6 মাস 1 বছর ধরতে একটু কষ্ট হয়ে যায় আর কি, কেননা প্রত্যেকটা টপিকের একটা গ্রেপস আস্তে আস্তে দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলে যায়, থার্ড ইয়ার থেকে আপনি বুঝতে পারছেন যে কি কি টপিক এক্সিস্ট করতেছে। আপনি কিন্তু মোটামুটি যদি রেগুলার হয়ে থাকেন দেখা যায় যে 70-80% আইসিপিসি কন্টেস্টের অ্যালগরিদম আমাদের মাথায় আছে এখন। শুরুর দিকে আসলে জার্নি গুলো কেমন গেছিল যাতে করে আপনি এই জিনিসটা ওভারকাম করতে পারছেন? আচ্ছা, শুরুর দিকে ওই যে বলছিলাম না যে বই বই কিনে পড়তে শুরু করছিলাম আর কোড ব্লক সে জাস্ট হচ্ছে করতাম, বাট অনলাইন জাস্ট কি এই জিনিসগুলো তো আদৌ কিছু জানতাম না। হ্যাঁ। তো তাও হচ্ছে একটা ফ্রেন্ড শিখাইছিল যে এই এক বিগ ক্রাউড বা ইউআরআই আমরা যেটা চিনি, অনেকে হয়তো চিনে থাকবে, তো ওই জিনিসটা এই জিনিসটা আসলে কি, এইখানে দেখবি যদি সাবমিট দাও তাইলে একটা বেলুন আসে, মানে অ্যাকসেপ্ট হলে অনেকগুলো বেলুন উপরে ভাইসে ওঠে, জিনিসটা মজা লাগবে, এগুলা করতে পারো। তো ওর কাছ থেকে শুরুতেই শেখা, তারপরে আসলে ওইখানে 100-120টার মতো সলভ করা, মানে রেগুলার করতাম, দেখতাম ভালোই লাগে, জাস্ট ইজি ইজি প্রবলেম থাকতো তো, প্যাটার্ন, তারপরে ইফেলস কন্ডিশন, তারপরে ভেরিয়েবল, যোগ বিয়োগ, ইজি ইজি জিনিসগুলো থাকতো। সো ওইগুলো থাকতো আর প্রত্যেকটা পয়েন্ট থাকতো 2 করে 3 করে 1 করে। সো আমি করতাম কি যেগুলো একটু বেশি বেশি পয়েন্ট ওইগুলো সলভ করার ট্রাই করতাম। সো ইউআরআই তো অনেকদিন করার পরে সো এক সিনিয়র বললো যে ইউআরআই তো অনেক ইজি ইজি, এগুলা করলে তো হবে না, আর একটু কঠিন কঠিন বা অন্য টিচার থেকে আরো অনেক সুন্দর অনলাইন যে আছে ওইগুলা শিফট কর। পরে হচ্ছে কোড প্রসেসের নাম বললো, তো এখানে তো আমি তো শুরুতে সি দিয়ে করতাম অনেকদিন, C++ শিফট হয়েছে অনেক পরে, তো সি দিয়ে করতাম। আর তামিম শাহরি আর শবিন ভাইয়ের যে 52টি প্রোগ্রামিং সমস্যা, তো ওইগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি সবই সলভ করছিলাম সি দিয়ে। আর ওইগুলো তো সাব তখন লাইট যেটা অ্যাড হয় নাই, দিমিকোজে নামে একটা অনলাইন যে ছিল ওইখানে করা লাগতো। তো ওইখানে অত সবগুলো সলভ মানে অ্যাকসেপ্টেড করে নাই, বাট ওই যে নিজের লোকাল কম্পিউটারে হচ্ছে সবগুলো সলভ করছিলাম। তো সি দিয়ে করতাম তো, এসটিআর লেন্থ মানে স্ট্রিং লেন্থ, তারপরে এসটিআর সিএমপি, এই জিনিসগুলো নিয়ে দেখতাম খুবই প্যারা খাইতাম। পরে হচ্ছে এক সিনিয়র ভাই বললো যে কেন সিতে এখনো করতেছি, বা কেন আহ ওই যে ইউআরআইতে বা করতেছি। তো ভাই হচ্ছে তখন আমার কোড ফোর্সেস বললো, আর এখানে বললো যে কোড ফোর্সেস ডিপ 3 আর ডিপ 4 কন্টেস্ট অনেক ইজি হয়, এইগুলা হচ্ছে ট্রাই করিস, আর 800 থেকে শুরু করবি। তো তখনই থেকে এই আর কি শুরু করা, যে তখন শুরুতেও আবার C++ শিফট হয় না, যে C+ কেমন কেমন ল্যাঙ্গুয়েজ নাকি আদৌ কিছু জানতেছি না, তো জানি না, নতুন শিফট হবো, এর থেকে সি দিয়েই শুরু করি, কোড প্রসেসে 800 রেটিং ফিল্টারিং করা। তো শুরুতে টুকটাক 800 করতাম, তো এখন দেখতেছি আদৌ তো কিছু কিছু জিনিস যেমন আমার আহ, ছোটখাটো বিষয়ের জন্য আমার অনেক বড় কিছু লেখা লাগতেছে, মানে অনেকগুলো লাইন লেখা লাগতেছে। তো ভাইদের সাথে বললাম যে ভাই, মানে আগেই তো বলছিলাম যে আমাদের সিনিয়র অনেক হেল্পফুল ছিল, বা আমাদের এই কালচারটা ছিল, কোনো প্রবলেম পড়লে আমাদের ল্যাব গুলো খোলা থাকতো, তখন ল্যাব গুলো খোলা থাকতো, এন্ড ভাইদের কাছে ওইখানে গেলেই পাওয়া যেত। তো বললাম যে ভাই এই যে এত লেখা লাগতেছে, আসলে দুনিয়ায় যারা বড় বড় জিনিসও বানায় এরা কি এতখানি কোডই লেখে, মানে এত র কোড লেখে? তো ভাই বললো না, এরকম কিছু করে না, তুই আপাতত তাইলে C++ শিফট হয়ে যা আর এসটিএল টা শিখতে পারো। তো তখন ভাই হচ্ছে রিসার্চ দিল, ভাই দিছিল না যেন, একটা ফ্রেন্ড রিসার্চ দিছিল যে সিপিএস একাডেমির যে একটা ফ্রি রিসার্চ ছিল 14টা ক্লাসের একটা এসটিএল এর ভিডিও ছিল। So ওই জিনিসটা দেখে তখন এসটিএল শেখায়, আর হচ্ছে তখন দেখতাম যে আসলে ম্যাক্স ফাংশন কত জিনিস, ভেক্টর ম্যাপ, এই জিনিসগুলো কত ইজি লাগতো। তো এইভাবে আসলে শুরু করা। আচ্ছা, এখন আমরা যারা কম্পিটিটিভ প্রোগ্রামার দেখা যায় যে আমাদের প্রতিনিয়তই নতুন নতুন অ্যালগরিদম শেখা লাগতেছে। তো দেখা যায় প্রথম 2 বছর অনেক এই ট্রানজিশন পিরিয়ডে অনেক কিছু শেখা লাগে নতুন নতুন। হ্যাঁ এখন আপনি কি এখন যে সিএডি সব শেখা শুরু করছেন, নাকি কোনো প্রবলেমে আটকাইছেন সেটা জানার জন্য দেখতে গিয়ে দেখছেন যে নতুন একটা অ্যালগরিদম সেটা শিখছেন, মানে আপনার প্রসেসটা কি রকম ছিল? আমি দুটোই করছি, দুটোই বলতে মানে সাপোজ ডিএফএস এর যে অ্যালগোরিদমটা বা ডায়াক্সটা বলেন বা বিএফএস, এই সবগুলো আসলে
প্রথম একবার শিখলে দেন যে আর কখনো শেখা লাগবে না বা আর আবার অলওয়েজ মনে থাকবে এরকম তো না। আমি ডিএফএস মনে হয় অনেকবার শিখছি, অনেকবার বলতে ডিএফএস এর যে ভিডিও আমি একটু বইলে নি। আমি শুরুর দিকে আমার এক সিনিয়র আমার বলছিল, একটা প্লে লিস্ট দিছিল, এখানে মানে 100+ ভিডিও ছিল, ওই যে ইন্ডিয়ান একজন ইউটিউবার LUV লুক না জানো কি একটা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সো ওইখান থেকে আমি করতাম কি, ওনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব ভিডিও, লাস্টে মানে ডিপি ছিল, ডিপি বাদে আর সবকিছু দেখে ফেলাইছি। মানে তখন তো আসলে বুঝতাম না যে প্রবলেম সলভ করতে করতে শেখা লাগবে। তো আমি করতাম কি, ওই যে সিরিয়াল সব ভিডিও গুলো দেখা শুরু করতাম, আর ওর ভিডিওতে যেই প্রবলেমটা ছিল ওই প্রবলেম গুলো সলভ করতাম। তো সব ভিডিও দেখার পরে আলটিমেটলি অনেকগুলো টপিক সম্পর্কে আইডিয়া হয়েছে, বাট আলটিমেটলি দেখতেছি যে আমার কোন প্রবলেমে কোন অ্যালগরিদমটা লাগতেছে বা কোন টপিকটা লাগতেছে এটা আমি জানি না। মানে প্রবলেম পড়ার পরে আসলে অতটা আইডিয়া আসতো না। এরপর আসলে বুঝলাম যে এই অ্যাপ্রোচের থেকে আমি যদি একটা প্রবলেম শুরুতে পড়তাম, এরপরে যদি ওইটা না পারতাম কি লাগতো, তাইলে আসলে বেশি মনে থাকতো। তো এরপর থেকে আসলে ওই জিনিসটাই কি করা, ওই যে বললাম 100টার ভিডিও দেখছি, বাট সব আসলে কিছুই, জাস্ট টপিক সম্পর্কে জানছি, বাট আদৌ কিছু সব মনে থাকতো না। প্রবলেম সলভ করতে গেলে কোন টপিকটা কোন প্রবলেমে লাগতেছে জানা হইতো না, মানে জানতাম না। পরে আসলে স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে প্রবলেম শুরুতে পড়তাম, এরপরে যদি লাগতো কিছু তাহলে ওইটা শিখে নিয়ে দেন সলভ করতাম। নাইস। হ্যাঁ, আমরা আসলে এটাই করি বেশিরভাগ সময়। ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের ভার্সিটি অনেক সময় কোর্স থাকে অথবা বড় ভাইরা থাকে, অনেক কিছু টপিকের নাম বলে আমরা এটাই শিখতে থাকি, কিন্তু দেখা যায় যে যতক্ষণ পর্যন্ত আমরা একটা প্রবলেম সলভ করতেছি ততক্ষণ পর্যন্ত আসলে এটা রিয়েল ইমপ্লিমেন্টেশন বোঝাটা টাফ হয়ে যায়। তারপরে হয়তো আমরা কোনো কন্টেস্টে ইনকাউন্টার হলে তখন হয়তো আমরা জিনিসটা ইফেক্টিভলি সলভ করতে পারি। তো এর একটা সিনারিও থাকে আর কি। আচ্ছা, আপনি এমনিতে কোন অনলাইন জাজে আসলে বেশি প্রবলেম সলভ করেন? লাইক কোডফোর্সেস, কোডশেপ, ব্যাড কোডার, অনেক কিছু তো আছে। অলওয়েজ তো কোড প্রসেসই করা হয়। লাইক আগে তো মেইন টার্গেটটাই ছিল কোড প্রসেসে মানে আমি তো লেভেল বাই লেভেল যেতাম। শুরুতে তো পিউপিল হওয়া, তারপরে স্পেশালিস্ট, তারপরে এক্সপার্ট হওয়া, তারপরে সিএম হওয়া, এরকম টার্গেট থাকতো। সারা বছর তো ওই টার্গেটটাই থাকতো। তো ওই ওই ক্ষেত্রে কোড প্রসেসই বেশিরভাগ সলভ করা হইতো, লাইক কখনো রেটিং ওয়াইজ, কখনো টপিক ওয়াইজ, এরকম ভাবে। আর যখন হচ্ছে কোনো একটা অনসেট কন্টেস্ট আসতো, তো এর আগে লাইটোজে বা সিএসিএস মানে টপিক ওয়াইজ বা অ্যালগরিদম ওয়াইজ যে প্রবলেম গুলো, লাইটোজে তো অন কাইন্ড অফ বাংলাদেশের যে কন্টেস্ট গুলো হয় ওই টাইপের প্রবলেম বেশি পাওয়া যায়। আবার কোনো একটা টপিক নতুন শেখা লাগতেছে তখন সিএসিএস এ করা এই, বাট সব থেকে বেশি সলভ করা হচ্ছে কোড প্রসেসে, যে 3000+ প্রবলেম। আচ্ছা, আপনার কাছে আমার আর এই রিলেটেড তাহলে দুটা কোশ্চেন হচ্ছে যে একটা হচ্ছে আপনি কিছু টার্গেট নিতেন, তাই তো? এটা বললেন যে আপনি কিছু রেটিং এর টার্গেট নেবেন, 1200, 1400 অথবা 1600 এরকম টার্গেট নিয়ে আগাইতেন। হ্যাঁ, তো এটা কেমন ইফেক্টিভ ছিল আপনার জন্য? এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে আহ, প্রতি কন্টেস্ট শেষে এমন তো না যে আপনি সব প্রবলেম পারেন, আমরা তো সব প্রবলেম পারিও না। তো হ্যাঁ। দেন আপনার স্ট্র্যাটেজি কি? ওই প্রবলেম না পারলে কি ওটা রাখিয়ে দিতেন, নাকি আমরা পরে এটা সলভ করার চেষ্টা করতেন, বা কি স্ট্র্যাটেজি ফলো করতেন নাকি? এই তো আচ্ছা, তো প্রথম প্রশ্ন হচ্ছে, মানে টার্গেট নিতেন নাকি, হ্যাঁ, রেটিং টার্গেট? টার্গেট নিতাম যখন আমি পিউপিল হই। পিউপিল হওয়ার 2 মাস না 3 মাস আগে আমার না 1 মাস আগে মনে হয়, তো এক সিনিয়রের বাসায় গেছিলাম, আমাদের তন্ময় হয়েছিল, তো হচ্ছে কোড প্রসেসের মাস্টার। তো তার বাসায় গেছিলাম, তো ভাই আমার হচ্ছে একটা টার্গেট দিছিল যে আগামী 1 মাসের মধ্যে তোর স্পেশালিস্ট হতে হবে, তাইলে এই জিনিসটা তোরে আমি দিব, বা এরকম কিছু একটা। তো আমি মানে এর আগে ওরকম ভাবে টার্গেট দিতাম না যে আমার 3 মাস মানে এই 3 মাস পরে আমি এই লেভেলে থাকবো, বা 4 মাস আমার এই পিপিল হওয়া লাগবে, বা এতগুলো প্রবলেম সলভ করা লাগবে, এরকম টার্গেট নিয়ে আগাইতাম না। তখন তো একেবারে বিগিনার ছিলাম, এরকম টার্গেট নিয়েও যে করতে হয় এই স্ট্র্যাটেজিটাও তো জানতাম না। তো ওই সিনিয়র ভাই বলছিল যে যা অ্যালগরিদম মানে যেই টপিক গুলো জানো এনাফ, তো এখনো পিপিল কেন হইতেছে না, আগামী এই হচ্ছে টার্গেট 1 মাস বা এই কয়দিন হাতে আছে, এর মধ্যে আমার পিপিল হয়ে দেখাইতে হবে। তো আলহামদুলিল্লাহ আমি এর আগে পিপিল হয়ে গেলাম। এরপরে স্ট্র্যাটেজিটা আসলে শেখা হয়ে গেল যে আমার আসলে এই কয় মাসের মধ্যে এই টার্গেটটা ফুলফিল করতে হবে। এই এই 1 মাস আমি হচ্ছে এই রেটিং এর প্রবলেম গুলো সলভ করবো, এই 1 মাস এত রেটিং এর এই কয়টা প্রবলেম সলভ করবো, এরকম টার্গেট নিয়ে করা হইতো। তাতে তাতে দেখা যাইতো কি, সাপোজ আমি যদি স্পেশালিস্ট হইতে যাই, তো আমার তো আসলে 1300-1400 কন্টেস্ট টাইমেই 1300-1400 রেটিং এর প্রবলেম তো মানে অনেক ফাস্ট সলভ করা লাগে আমি যদি স্পেশালিস্ট হতে যাই। তো ওই ক্ষেত্রে আমার 1300-1400 অনেক ফাস্ট সলভ কখন আসবে, যখন অলরেডি আমার এটা ওই মানে ওই রেটিং এর ওই পার্টিকুলার রেটিং এর 80-100টার মতো সলভ আছে অলরেডি। তো আমি তখন করতাম কি, দেখতেছি যদি কন্টেস্ট টাইমে 1300-1400 না পারতেছি, তখন আসলে ওইটা বাসায় বসে ট্রাই করতাম রেগুলার 5-6টা বা যতগুলো পারা যেত এই পার্টিকুলার ওই রেটিং এর সলভ করা। বুঝতে পারছি।
আর কন্টেস্ট শেষ যেগুলো পারতেন না ওই প্রবলেম গুলো কি করতেন? আচ্ছা আচ্ছা, ওই কন্টেস্ট গুলো হচ্ছে আপসলভ করা ট্রাই করতাম। যেগুলো কন্টেস্ট টাইমে ট্রাই করছি আর পারি নাই, ওইগুলো হচ্ছে আর একটু ট্রাই করতাম কন্টেস্ট যাওয়ার পরে। যদি না পারতাম, ধৈর্য আর না গুলাইতো, তখন হচ্ছে টিউটোরিয়াল দেখতাম, বা পরের দিন যদি ইউনিভার্সিটিতে যাওয়ার পর ওই ল্যাবে কোনো সিনিয়র থাকতো বা কেউ থাকতো, তখন তার কাছে জিজ্ঞেস করা হইতো এটা। আচ্ছা, আমাদের তো ধরেন ইউটিউবে অনেক আপসলভ সলিউশন থাকে, কখনো কি আপনার এগুলো দেখা হয় যে ইউটিউবে কিন্তু কন্টেস্ট শেষে অনেক ইউটিউবাররা আপসলভ দিয়ে দেয়, ওগুলো কি দেখা হয়েছে কখন? এটা দেখা হয়েছে মোটামুটি। যদি আমি বলি, কোর্স হচ্ছে 3000 প্রবলেম, তো হাইয়েস্ট 10টা 15টা প্রবলেমের হয়তো দেখা হয়েছে। কারণ তখন দেখা যেত কি, আমি এডিটোরিয়াল দেখছি বাট এডিটোরিয়ালটা বুঝতেছি না, বা প্রবলেমটাই আসলে কোনো একটা পার্ট আমি বুঝতেছি না, বা আসলে ওরা এই ইকুয়েশনটা কেমনে ইজি করছে এটা বুঝতেছি না, তখন আসলে ওই জিনিসগুলা দেখা হইতো। বাট আলটিমেটলি বেশিরভাগই আসলে এডিটোরিয়ালই পড়া হইতো। আবার এডিটোরিয়াল, শুধু এডিটোরিয়াল না, আমি বেশিরভাগই করতাম কি, আহ কোন একটা এডিটোরিয়াল নিচে কমেন্ট করতাম। তো কমেন্ট করলে আসলে অনেক কিছু জানা যায়, আরো বেশি কিছু জানা যায় এই প্রবলেমটা এমনি সলভ না করে। এডিটোরিয়াল তো জাস্ট একটা, আর কমেন্ট হচ্ছে অনেকগুলো সলিউশন থাকে। এই প্রবলেমটার এই কমপ্লেক্সিটি সলভ করা যায়, ওই কমপ্লেক্সিটিতে সলভ করা যায়। কমেন্টে আসলে ডিসকাশন গুলো বোঝা যায় কি হইতেছে না হইতেছে। আচ্ছা। আবার আরো একটা জিনিস করতাম, যেটা হচ্ছে প্রবলেমটা সলভ হওয়ার পরে, যে আমি তো এই অ্যালগোরিদম দিয়া বা এই টপিক বা এই এত বেশি লাইন লিখে সলভ করছি, দেখি যে টুরিস্ট কিভাবে সলভ করছে বা আমার ওই সিনিয়রটা কিভাবে সলভ করছে। তো আমি মোটামুটি 10-15 জনের কোড দেখতাম আসলে কোন একটা প্রবলেম সলভ করবো, সেটা 800 হোক বা 900 হোক। আবার কোন একটা কন্টেস্ট আমি 4টা প্রবলেম বা 3টে প্রবলেম সলভ করছি, তারপরে আমার ফ্রেন্ড লিস্টের যত মানুষ আছে প্রত্যেকটা প্রবলেমে দেখতাম ও কেমনে সলভ করছে, ওর থেকে আমি বেটার করছি নাকি ও বেটার করছে। যেন ওই মিলি সেকেন্ডটা মেমোরি কতটুকু খরচ হয়েছে, ওই জিনিসগুলো আসলে দেখতাম ধরে ধরে, যে আসলে ওরটা বেটার না আমারটা বেটার। এই আর কি, এইভাবে কম্পেয়ার করতাম। না, আপনি অনেক ভালো স্ট্র্যাটেজি ফলো করছেন। তো আপনি হয়তো অনেক ডিপে গেছেন যে লাইক মেমোরি কমানোর জন্য পর্যন্ত সে কি করছে এটাও দেখতেন আপনি। কিন্তু এটা একটা ভালো স্ট্র্যাটেজি যে আরেকজনের কোড দেখা, এতে করে দেখা যায় যে ও কি স্ট্র্যাটেজি ফলো করছে, দেখা যায় যে নতুন একটা ট্রিক্স পাইলেন আপনি যে ধরেন আমাদের দেখা যায় যে অনেক বিট সেট আছে সামথিং কিছু, অনেকে জানে, এটা কিন্তু জানে না, কিন্তু অনেকে দেখা যায় এটা দিয়ে কিন্তু অনেক ভালো ইজিলি বিট ম্যানিপুলেশন করে কোড করে ফেলতে পারে। কিন্তু বিট সেটে হ্যাঁ কিছু ডিফল্ট ফাংশন আছে। হ্যাঁ, সো অনেকে দেখা। হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, দেখা যাচ্ছে যে অনেকে আরেকজনের কোড দেখলে অনেক ধরনের টিপস ট্রিক্স শেখা যায়, এবং আমাদের কোডের কোয়ালিটি এবং অনেক আইডিয়া পাওয়া যায়, যেটা আসলে নেক্সট কন্টেস্ট গুলোতে আমরা শুধু ডাইরেক্ট ইমপ্লিমেন্ট করতে পারি। এরকম অনেক হয় আর কি। So আমি আমার স্টুডেন্টদেরও বলি, যখন কোনো অ্যাটলিস্ট যারা প্রবলেম পারে নাই সলভ করতে, আরেকজনের কোড যখন দেখবে 2-3 জনের কোড দেখা এবং তাদের প্যাটার্ন গুলো ফলো করা, তাহলে দেখা যায় যে তারা নতুন কিছু তো জানতে পারতেছে এবং কয়েকটা নতুন সলিউশনও জানতে পারতেছে। তো এটা একটা ভালো দিক নিজেকে ইমপ্রুভ করার জন্য আর কি। হ্যাঁ ভাই, আরো একটা জিনিস হচ্ছে, যদি অন্য মানে অনেকের কোড দেখে অনেক ফাংশনে শেখা যায়। আপনি ওই যে বিটসিটের কথা বললেন, লাইক একটা অ্যারের সাম বের করার জন্য যে অ্যাকুমুলেট নামে একটা ফাংশন আছে, আচ্ছা, এই আচ্ছা। জিনিসগুলা। তারপরে আমার সেটের যে সেটের লাস্ট এলিমেন্ট তার আগের এলিমেন্ট, মানে সেটের লাস্ট হচ্ছে এস ডট ইন্ট, বাট এর আগের এলিমেন্ট আসলে কিভাবে পাওয়া যায়? আমরা তো করি কি, এস ডট ইন্ট লিখি কোন একটা মাইনাস ইটারেটরে, মাইনাস। ওইটা এক মাইনাস মাইনাস করে দিই, বাট ওইটা ডিরেক্টলি একটা ফাংশনই আছে, জাস্ট এর প্রিভিয়াসটা বের করা। সেই আচ্ছা, জিনিসগুলো আসলে এই যে বড় বড় কোডার বা এদের কোড দেখলে আসলে বোঝা যায়। তো আমি করতাম কি, কোনো একটা প্রবলেম সলভ করা, এই জিনিসগুলো দেখা ট্রাই করতাম যে ওর নতুন কিছু করছে কিনা। আবার আসলে দেখতাম এরা অনেক সুন্দর করে কোড লেখে, অনেক বড় জিনিস ছোট করে আনতেছে, তো আমি ওইভাবে শিখতেছি। দেন এই জিনিসটা দিয়ে আরো ইন্সপিরেশন পাইছে যে আমার ইউনিভার্সিটির কোনো জুনিয়রের যদি কোনো কোড দেখা লাগতো, ও সবার আগে আমার কোড দেখতো ওরা। ওই কারণে সবার কারণে গুছানো থাকে, তো ওই জিনিস দিয়ে আরো ইন্সপায়ার্ড হওয়া। তো বুঝতে এরপর পারছি। থেকে যখনই কোনো প্রবলেম সলভ করতাম, আগে কোডটা অনেক সুন্দর করে দেখতাম, বা এই পার্টটা আরো ছোট করে লেখা যায় কিনা, যাতে আমার কোড পরে কেউ পড়লে বুঝতে পারে। এই জিনিসটা মেনটেন করতাম আমার কাছে। নাইস। আপনি ইনশাল্লাহ সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অনেক ভালো করবেন, কেননা আমরা যে সিভি প্রোগ্রামার তারা দেখা যায় যে এত র্যান্ডম কোড করি, নিজে হ্যাঁ। নিজে ভেরিয়েবল বুঝি না 10 দিন পরে কি লিখছিলাম কেন করছিলাম। সো ইন্ডাস্ট্রিতে আসার পর তার এটা হয় না। ইন্ডাস্ট্রিতে আসার আবার পর অনেক, হ্যাঁ আবার অনেকে উপরে ওই যে টাইপ টেপ মানে অনেক কিছু লেখা রাখে, ইয়েস নো আচ্ছা, আচ্ছা, এইসব লেখা রাখে, বাট এই জিনিসগুলো তো আসলে ম্যাটার করে না যদি বুঝতে টাইপিং পারছি, স্পিডটা মোটামুটি থাকে, কারণ আমার তো মেইন দরকারি লজিকটা। বুঝছো বিষয়। বুঝতে পারছি। ইটস রিয়েলি নাইস। আচ্ছা, আপনার কাছে এখন আমার পরপর 3টা কোশ্চেন হচ্ছে যে এক সেম ধাপে। ধরুন আমার এখানে যারা স্টুডেন্টরা আছে অথবা যারা অডিয়েন্সরা আছে, তারা ধরেন 1200 রেটিং প্লাস হইতে চায়, তাদের জন্য আপনার কি মোটিভেশন থাকবে, অথবা কি শিখা লাগবে তার, অথবা কি কতটুকু প্র্যাকটিস করা লাগবে, আপনার মানে কি মনে হয়? মানে পিপল হইতে চাই। হ্যাঁ, 1200 রেটিং পাস করতে চায় তারা, তারা নতুন শুরু করছে, ফার্স্ট টার্গেটই হচ্ছে 1200 রেটিং তাদের পাস করা, আগামী 3 মাসের মধ্যে সে করতে চায়। আপনার কি প্ল্যান দিবেন বলতে আপনি?
আচ্ছা, ওই ক্ষেত্রে প্ল্যান হচ্ছে, আমি ওই যে আগে একটা কথা বলছিলাম, আমি যেই রেটিং এ আসলে যাইতে চাই, কোড প্রসেস এটা অলওয়েজ মেইনটেইন করে। আমি যেই পার্টিকুলার রেটিং এ যাইতে চাই না কেন, কন্টেস্ট টাইমে আমার আসলে এক্স্যাক্টলি ওই পার্টিকুলার বা ওর থেকে বেশি রেটিং এর প্রবলেম অনেক ফাস্ট সলভ করা লাগে। কোড প্রসেসের রেটিং সিস্টেমটা যদি কেউ জানে, তাহলে আলটিমেটলি হয় কি যে ওভারঅল প্লাস মাইনাসের সবকিছু সমানই থাকে। হয়তো কারো কেউ তার এক্সপেকটেশনের থেকে খারাপ করছে, ওই রেটিংটা আমি যদি ভালো করে আমার কাছে আসে, অথবা আমি যদি আমার এক্সপেকটেশন বা আমার রেটিং যেটা তার থেকে খারাপ করি, তাহলে আমার থেকে রেটিং অন্য কারো কাছে যায়, বাট ওভারঅল প্লাস মাইনাস সমান থাকে। তো ওই হিসাবে যেই জিনিসটা যে যদি আমি 1200 রেটিং বা 1300 রেটিং এ যাইতে চাই, তার মানে মানে কন্টেস্ট টাইমে 1200 রেটিং বা 1300 রেটিং এর প্রবলেম আসলে অবভিয়াসলি আমার ওটা সলভ করা লাগবে কন্টেস্ট টাইমে, আর আচ্ছা, অবভিয়াসলি ফার্স্ট সলভ করা লাগবে। তো যেটা আগে হইতো, এখন একটু ডিফারেন্স হয়েছে সবকিছুই, সবাই বেশিরভাগ এআই ইউজ করতেছে দেখা, বাট এর আগে বা 1 বছর আগেও যে জিনিসটা সব থেকে বেশি হইতো যে যদি আমি ডিপ টু এর হিসাব করি, তাহলে এবি যদি আমি আধা ঘন্টার মধ্যে করতে পারি, তাহলে মাস্ট পিউপিল থাকা যাবে। আবার ডিপ 3 যদি 3টে বা 4টা করতে পারি, তাহলে আর ডিপ 4 তো 5টা যদি করা যায় ফার্স্ট, বা ওভারঅল কন্টেস্টে যদি ডিপ 4 5টা করা যায়, তাহলে তো পিউপিল বা 1300 রেটিং এ থাকা যেত। বাট এখন একটু ডিফারেন্ট, এখন দেখা যায় 3টেও তো মোটামুটি 10,000 8,000 করে ফেলায়। তো ওই ক্ষেত্রে আসলে ফার্স্ট সলভ করেও উম, মোটামুটি থাকা যায় 1200-1200-র দিকে, বাট একটু আচ্ছা, উপরে উঠতে গেলে আধা ঘন্টার মধ্যে বা 40 মিনিটে 3টা করা লাগে এরকম। আচ্ছা, আপনি বললেন যে এটা রেডিং এর ব্যাপার বললেন, বাট টপিকের ব্যাপার যদি কিছু বলতেন যে আসলে তার কি টপিক জানা উচিত। যারা 1200 পর্যন্ত থাকতে চায় তাদের তো প্র্যাকটিস করবেই, তারা 1200 রেটিং এর প্রবলেম র্যান্ডম পাইলে অথবা না পারলে তো এগুলো প্র্যাকটিস করবে, বাট সাইড বাই সাইড আসলে কি টপিক পারা উচিত তার আমাদের? প্রথম যদি C++ এ অবশ্যই শিফট হওয়া উচিত, সিতে আর কতদিন থাকবে, বা সিতে সবকিছু একটু র কোড লেখা লাগে, বাট C++ এ শিফট হইয়া দেন এসটিএল টা মাস্ট শিখাই রাখা লাগে। এসটিএল এর ভিতরে যে ভেক্টর, ম্যাপ, প্রায়োরিটি কিউ, তারপরে সেট, মাল্টি সেট, এই জিনিসগুলো এন্ড এর প্রত্যেকটা যে ফাংশন, অনেকে কিন্তু গুলাই ফেলায় যে সাপোজ এস ডট বিগিন, এই ফাংশনটা আমি মানে এইটা যে আমি অ্যাক্সেস করতেছি, এটা আসলে কত কমপ্লেক্সিটিতে কাজ করে, বা ম্যাপ আনঅর্ডার্ড ম্যাপের মধ্যে ডিফারেন্স, এই প্রত্যেকটা জিনিসগুলো আসলে ডিপলি শেখা লাগে। শুধু এইটা হচ্ছে এসটিএল এর বিষয় বললাম। এরপরে কিছু কিছু জিনিস আছে কমন, যেমন বাইনারি সার্চ মাস্ট শেখাই লাগবে, লোয়ার বাউন্ড আপার বাউন্ডের যে জিনিসটা, তারপরে 2 পয়েন্টার, প্রিফিক্সাম, স্লাইডিং উইন্ডো, তারপরে যে কাদান্স অ্যালগরিদম মানে ম্যাক্সিমাম সাবের যে বের করার জিনিসগুলা, তারপরে ডিপির যে একেবারে বেসিক মানে রিকারশন, লাইক আমার ব্রুট ফোর্স কোড লেখা মানে রিকারশন করে কিছু একটা সলভ করা লাগবে, তো ওই ক্ষেত্রে ওই জিনিসটা তোমার রিকারশনটা জানা লাগবে। এই যে বেসিক যে জিনিসগুলা, এখন ভেবি অ্যালগরিদম গুলো লাগতেছে না, সেগমেন্টারি বা এইসব তো কখনোই 1200-র জন্য না। এক্সপার্টের পরও 1800-1900 রেটিং এর প্রবলেম হয়তো এইগুলো লাগবে, বাট 1200 হওয়ার জন্য এর আগে যেগুলো বললাম মোটামুটি ওইগুলো শিখলেই এনাফ। আরেকটু ডিপে যদি যায়, ডিএফএস বিএফএস এই জিনিসগুলো শিখে রাখতে পারে, বা ডিপির বেসিক গুলো শিখে রাখা যায়, তাইলে হয় কি ওই একটু মানে 1500-1600 রেটিং এর প্রবলেম সলভ করার জন্য যেই টপিক গুলো জানা লাগে, বা 1600+ যে অ্যালগরিদম গুলো জানা লাগে, ওইগুলো যদি টুকটাক জানা থাকে, আমি প্রবলেম রেগুলার সলভ না করি, বাট যদি অ্যালগরিদম গুলো জানা থাকে, তাহলে প্রত্যেকটা অ্যালগরিদমের মধ্যেই তো কিছু কিছু পার্ট থাকে, হয়তো কোনো একটা পার্ট আমার এই 1100-1200 রেটিং এর প্রবলেমে লাগতে পারে। এটা হচ্ছে আচ্ছা, সেম কোশ্চেন ফর 1400 আহ, যদি চো- স্পেশালিস্ট হতে চায়। আচ্ছা, 1400-র ক্ষেত্রে তো গ্রাফের বেসিক জিনিসগুলো জানাই লাগবে, আচ্ছা, বিএফএস ডিএফএস। আর অনেক সময় ডায়াক্সটার ইজি, না ডায়াক্সটা আসে না কখনো এরকম ভাবে, 1400-তে ফেস করে নাই। ডিপির বেসিক থাকে, আর এর আগে যে টপিক গুলো এইগুলাই, আর তেমন বেশি কিছু নাই 1400-তে। আচ্ছা, আমি আমার স্টুডেন্টদের অনেক সময় বলি যে বাইনারি সার্চ যদি একদম ভালো মতো পারে, আসলে যদি বোঝে, নট অনলি ফর সর্টিং না, সর্টিং প্রপার্টি বের করা যদি সে বুঝতে পারে, এবং এসটিএল এ যদি বস হয়, মানে ডেপথে বোঝা এবং তার কমপ্লেক্সিটি বোঝা, বিভিন্ন ফাংশন আছে, বিভিন্ন কিছু আছে যেটা দেখা যায় যে অনেক সময় আমরা ভেক্টরের ফাংশনকে সেটের মধ্যে ইউজ করি, বুঝতে পারি না যে এটা আসলে কি ও অফ ওয়ান নাকি ও অফ লগ এনে নিয়ে যাচ্ছে, এরকম কিছু কমপ্লেক্সিটি আছে। So, আমি বলি যে এইসব যদি ভালো মতো পারে, এসটিএল, বাইনারি সার্চ, আর যদি ম্যাথের একটু ভালো তার নলেজ থাকে, সে স্পেশালিস্ট হতে পারবে। মানে আমার এই স্টেটমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ, ওই ওই যে একটু আগেই বলছিলাম এসটিএল এর যে প্রত্যেকটা জিনিস অনেক নিখুঁত ভাবে যদি জানে, ওই আপনি যেটা বলছেন এটাই আসলে, যে আমি প্রত্যেকটা জিনিস যদি ইনডেপথে জানতে পারি, যে আমার আসলে রিকারশনটা কেমনে কাজ করতেছে, তাইলে হয় কি অনেক কিছু প্রবলেমের সাথে রিলেট করা যায়। কারণ আমরা তো অনেক সময় যারা স্পেশালিস্ট হইতে চায়, তার মানে অবভিয়াসলি আগে তো পিপল হয়, তো ওরা তো একটা প্রবলেম আসলে কেমনে অ্যাপ্রোচ করতে হয় সবাই জানে, যে শুরুতে কমপ্লেক্সিটিটা অ্যানালাইসিস কইরা দেন এই কমপ্লেক্সিটিতে আসলে আমি কি কি কন্টেইনার মানে এসটিএল এর কি কি কন্টেইনার ইউজ করতে পারি, ওই জিনিসগুলো তো ওরা আইডেন্টিফাই করতেই পারে। তো ওই যদি এখন না জানে যে আমার আসলে এখানে ম্যাপ ইউজ করলে টিএলই দিবে না আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করলে সলভ হবে,
এই জিনিসগুলো তো ইনডেপথ আসলে জানা লাগে। জানা উচিত। হ্যাঁ। তো So, মানে আমি এরকম জিনিস STL আরো থাকে। যেমন আমি যদি সেটে আসলে লোয়ার বাউন্ড খুঁজতে চাই, তো এস ডট বিগিন এস ডট ইন্ট করে লোয়ার বাউন্ড করলে কিন্তু একরকম কাজ করবে, আবার এস ডট আপার বাউন্ড করলে একরকম কাজ করবে। হ্যাঁ। So এই যে জিনিসগুলো ওভারঅল প্রত্যেকটা জিনিস আসলে নিখুঁত ভাবে জানলে তাইলে অনেক ইজিলি এক্সপার্ট হওয়া যায়, অনেক কম টপিক যায় না আসলে। So, মানে হচ্ছে যে এত বিশাল বিশাল টপিক লাইক সেগমেন্টরি, হ্যাশিং, ট্রাই, ডাইরেক্ট ট্রাই, এত বিশাল টপিক জানার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বেসিকে এসটিএল আর বাইনারি সার্চ এগুলোই যাতে আমরা আসলে এসটিএল কিন্তু অনেকগুলোই আছে এসটিএল। তো এগুলো জানার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো ইন ডেপথে যেন আমি আসলে বুঝতে পারি এবং এই জিনিস যেন ক্লিয়ার করতে পারি, তাতে কিন্তু আমি আসলে একটা মাইলস্টোন পার করতে পারি, তাই না? কয়েকটা কমন জিনিস আছে, লাইক আমাদের যদি কোনো ডাটা স্ট্রাকচার রিলেটেড থাকে তাহলে ওইটা দেখা যায় বেশিরভাগই সেট বা প্রায়োরিটি কিউ দিয়ে সলভ করে ফেলানো যায়, মানে এক্সপার্ট ম্যাক্স এক্সপার্ট লেভেলের প্রবলেমের মধ্যে। আর এরপরে হয়তো সেগমেন্টারি বা অন্য কিছু ওইসব তো আলাদা হিসাব, বাট 1600 নিচে এরকম সিম্পল সিম্পল যে জিনিসগুলো আছে, গ্রাফের যে একেবারে প্রথম 2-3টা জিনিস ডিএসইউ লাগতে পারে অনেক সময়, তারপরে ডিপির যে সিম্পল জিনিসগুলা, আচ্ছা। ন্যাপসাইট, তারপরে এই যেগুলা, আর এসটিএল এর কথাটা তো বললাম, যদি একটু হার্ড জিনিস লাগে তাও দেখা যায় এসটিএল দিয়ে কভার করে ফেলানো যায়। বুঝতে পারছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনার বিগিনার অবস্থায় আপনি কি ভুল করছেন, যেটা না করলে হয়তো আপনি আরো ভালো করতে পারতেন? বিগিনার অবস্থায় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন ছিলেন, যখন শুরু করছেন ফার্স্ট। একটা ভুল করছি আমার মনে হয় এখন, যে কোন একটা প্রবলেমে পুরা এডিটোরিয়ালটা অনেক ফাস্ট করছি, এটা প্রথম মনে হয়, অনেক সময় মনে হয় অনেক ক্ষেত্রে। এটা মনে হওয়ার পেছনে রিজন হচ্ছে যে এখন দেখা যায় অনেক সময় একটা প্রবলেম অনেকক্ষণ নিয়ে ভাবতে ভালো লাগতেছে না, তো এটা হয়তো ওইখান থেকে গ্রো হয়েছে। তো শুরুর দিকে আরেকটু মানে আমার কাছে পার্সোনালি মনে হয়, অনেকের ক্ষেত্রে হয়তো এটা নাও হইতে পারে, মানে এগুলো তো পার্সন বাই পার্সন ভেরি করে, বাট আমার কাছে মনে হয় যে আমি যদি ওইখানে আরো একটু বেশি সময় দিতাম বা আরেকটু ধৈর্য নিয়ে প্রত্যেকটা প্রবলেমে আরো চিন্তা করতাম যে এটা আসলে এমনি করা যায় কিনা, বা এটা আমার আয়ত্তের বাইরে হইলে আমি আসলে আরেকটু ভাইবা দেখি, তাইলে হয়তো আরেকটু বেটার হইতে, যে আমার চিন্তা ভাবনা বা কোন একটা প্রবলেম নিয়ে আরো বেশিক্ষণ বসে থাকা, এই জিনিসটা আরেকটু শিখতে পারতাম। আচ্ছা। আচ্ছা, এবার তাহলে আমরা সিপি থেকে সরে আসি। আপনার ধরেন সামনে তো ইনশাল্লাহ আপনি কেরিয়ারে যাবেন, এবং বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো নিয়ে তো আপনার মোটামুটি আইডিয়া হয়েছে। তো হ্যাঁ, কারা কিরকম, কোন কাদেরকে বেশি পার্সিউ করে এবং কোন প্রবলেম সলভারদের বেশি নেয়, তাদের জব কেমন? সো আপনার কি মনে হয় যে লাস্ট ইয়ারে এসে অন্যান্য আপনার বন্ধু বান্ধবদের থেকে আপনি নিজেকে কতটা কনফিডেন্ট মনে করতেছেন? আপনি কি এত বেশি ফ্রাস্ট্রেশনে আসেন, নাকি সিপি করে আপনার কেমন লাগতেছে? আপনি যে শেষ দিনগুলোতে আপনার কেমন মনে হচ্ছে এখন, যে না আমার কি এত চিন্তাটা এখন বেশি কাজ করতেছে কিনা ক্যারিয়ার নিয়ে, নাকি আমি একটু কমফোর্ট ফিল করতেছি, অ্যাটলিস্ট মানে কনফিডেন্স আছে না আই ক্যান ডু সামথিং, এরকম কি মনে হচ্ছে? ক্যারিয়ার নিয়ে তো চিন্তা অলওয়েজই থাকে, বাট কনফিডেন্ট তো অবভিয়াসলি আছি যে এই দিক থেকে, যেহেতু একটা মানে কোন একটা দিকে আছে, লাইক ইন্টারভিউ প্রসেসটা তো সবাই জানে, বেশি বেশি কম যারা একটু শেষের দিকে, আর বিগিনাররা হয়তো অনেকে জানে না, যেটা হয় যে আমার ওই যে একটা প্রসেস তো মানে ইন্টারভিউর একটা প্রসেস তো থাকেই, যে কন্টেস্টের বা প্রবলেম সলভিং এর জিনিসটা। So আমার কাছে ওই জিনিসটাই কনফিডেন্ট লাগে যে এই জিনিসটা তো অ্যাটলিস্ট পার করতে পারবো, আর কিছুই পারি না পারি। So ওই দিক থেকে খুবই কনফিডেন্ট, আলহামদুলিল্লাহ। আপনি সহজ কোডিং এ ইন্টারভিউ প্র্যাকটিসের আগে কখনো আর কোথাও প্র্যাকটিস করছিলেন কিনা, অথবা কোথাও দিয়েছিলেন কিনা? না, আর কোথাও ইন্টারভিউ নিয়ে কোনো কিছু করা হয় না কখনোই আমার। যখন কোর্স করতাম, এই যে ওপি বা ডাটাবেস, এই জিনিসগুলো হচ্ছে এক্সামের জন্য পড়তাম জাস্ট, কখনো জানতাম যে আমার ইন্টারভিউতে লাগবে, বাট অলওয়েজ মনে হয়েছে যে আমি ফাইনাল ইয়ারে গিয়ে পড়বো না, ফাইনাল ইয়ারে গিয়ে পড়বো, আলাদাভাবে প্রিপারেশন নিবো, তো ওই জিনিসগুলো অতটা করা হইতো না। তো এটা মনে হয় যে একটা ভুল করছি, বাট এখন টুকটাক ট্রাই করতেছি এগুলো শেখার, আর আপনাদের তো কোর্স করতেছি, এই তো। বুঝতে পারছি। আমি আপনাকে একটা খুশির খবর দিয়ে রাখি এবং যারা অডিয়েন্স আছে, আমরা জব ইন্টারভিউতে সিলেবাস একটু পরিবর্তন আনতেছি। এনে আমরা একটু এখানে ব্যাক এন্ড টেকনোলজি শিখাবো আমাদের জব ইন্টারভিউ কোর্সে। আমরা কিছু কোম্পানিদের সাথে কোলাবোরেশন করে ট্রাই করতেছি এবং তাদের থেকে কিছু তার কিরকম স্টুডেন্ট চায় সিবির পাশাপাশি আমরা কিছু জানার চেষ্টা করতেছি। সো আমরা এই জন্যই একটু মডেলে চেঞ্জ আসবো আই থিঙ্ক। যারা সিবি, আমি অ্যাটলিস্ট নিজেকে যেটা জানি যে আমি একটা সিবি প্রোগ্রামার হিসেবে আমরা এত কিছু বেশি দেখি না, এত ট্রাই করি না আমাদের পুরো 4 বছরে। সো আমরা চাই যে অ্যাটলিস্ট তারা যেন একটু ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সও নিতে পারে। সো এই, আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, ইনশাল্লাহ আমরা এটা শুরু করব, আপনাদের থেকেই শুরু করবো ইনশাল্লাহ। আপনার সিলেবাসে আমরা একটা চেঞ্জ আনবো। হ্যাঁ, এটা খুবই ভালো জিনিস।
ঠিক আছে। আহ, আমার সাইড থেকে আসলে আপনার কাছে এই কোশ্চেনই, এইসব কোশ্চেনই। তো আপনার কি মনে হয় যে আপনি তো সহজ কোডিং এর সাথে কয়েকদিন আছেন, অনেকদিনে আছেন, কয়েক হইতেছে, আমাদের কাজগুলো আপনার কি মনে হয় যে আমরা কিভাবে আসলে ইম্প্যাক্ট ফেলাতে পারতেছি কমিউনিটির জন্য, বাংলাদেশের স্টুডেন্টদের জন্য? আমরা বেশি কাজ চেষ্টা করি যে যারা রুরাল এরিয়াতে আছে অথবা রুরাল ঢাকার বাইরের ইউনিভার্সিটি গুলা আছে, যারা আসলে রিয়েল সিনেমাটা জানে না অনেকে, এসব এদের নিয়ে কাজ করতেছি যাতে তারা আসলে সঠিক গাইডলাইন পায়। তো সব মিলে আপনার কি মনে হচ্ছে যে সহজ কোডিং কিভাবে ইম্প্যাক্ট ফেলাতে পারতেছে? আমাদের ইউনিভার্সিটির অনেকেই জানে আপনাদের বিষয়ে, অনেকেই আচ্ছা, দেখছি আপনাদের পেজেও অনেকে লাইক দেয়া আছে, বা আমাদের ওই যে ক্যাম্পাস অ্যাম্বাসিডর আছে, আমি জানছি আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসিডর দিয়ে ওর যে পোস্ট শেয়ার করা, বা ও আমাদের প্রোগ্রামিং ক্লাবেও আপনাদের কিছু শেয়ার করছিল মনে হয়, হ্যাঁ। তো ওইখান থেকে জানা আমাদের বেশিরভাগ জুনিয়র ব্যাচ গুলো অনেকেই জানে। কালকেও একজন আমার ফোন দিছিল যে ভাই আমি যদি কোর্স গুলো কেমন হবে আসলে, সাপোজ ও আমার এক্সাম্পল দিতেছিল, সাপোজ এই যে সিপিএস একাডেমির কোর্স আছে, তারপরে সহজ কোডিং এর কোর্স আছে, তখন আমি ভাবতেছি যে সহজ কোডিং অনেক ফেমাস হয়ে গেছে, তো ওদের কোর্সের নাম ভাই জানতেছে। পরে আমি বললাম হ্যাঁ যে কোনোটা চুজ করতে পারো, যদি মানে ওদেরকে ওইভাবে বুদ্ধি দিলাম, তো দেখলাম আলহামদুলিল্লাহ অনেকেই জানতেছে সহজ কোডিং এর বিষয়ে। আর আপনাদের সব থেকে বড় যে জিনিসটা আপনারা হচ্ছে পার্সন বাই পার্সন অনেক ভাবেন, আমি যে জিনিসটা দেখলাম। সাপোজ আমি যদি এই যে ক্লাসে না ঢুকি, ভাই হচ্ছে আমার মেনশন দেয় যে কেন ক্লাসে ঢুকতেছি না, এই হ্যাঁ, জিনিসটা খুব লাগতেছে আমার কাছে। তখন মানে আমার যদি নোটিফিকেশন অফ থাকে, বা আমি যদি কোনো অন্য কোনো কাজে বিজিও থাকি, তো মেনশন করায় তো আমি আসলে মনে পড়ে যায়, বা তখন আসলে ঢোকা হয়। এই জিনিসটা আমি অন্য অনেকগুলো কোর্সে দেখছি, বাট এই জিনিসটা অনেক ডিফারেন্ট লাগছে আসলে। আমাদের আরো আছে। আমি সাপোর্ট ক্লাস নিয়ে আপনার কোনো আইডিয়া আছে কিনা? আমরা প্রতিনিয়ত সাপোর্ট ক্লাস নিয়ে 2 ঘন্টার মতো। আহ, ওটা আপনি কখন জয়েন করছিলেন কিনা? আমার কখনো করা হয় না আসলে। আচ্ছা, আমি বলে রাখি যে আমাদের প্রতিদিন 2 ঘন্টা করে সাপোর্ট ক্লাস হয়, যারা বিগিনার থেকে তারা আসলে তাদের প্রবলেম গুলো যে কোনো সময় ওখানে গিয়ে সলভ করে নিতে পারে আর কি। So, আর যেটা বলেন মেনশন দেওয়ার কথা, নট অনলি মেনশন, যদি ক্লাস না করে দেখা যায় যে আমরা কলও দিই যাতে স্টুডেন্ট বাধ্য হয়ে যেন ক্লাস করা লাগে আর কি। কেননা আমি একটা ফিল করি যে যারা আস্তে আস্তে হতাশ হয়ে যাচ্ছে, তাদের যদি আমরা মোটিভেট না করি অথবা ফোর্স না করি, একটা সময় গিয়ে সে একদম হারাই যাবে। আর একটা হচ্ছে যে ধরেন কেউ মোটিভেশন নিচ্ছে, আমি 6 মাসের জন্য ভর্তি হয়েছি একটা কোর্সে, এখন সে আবার পরে 6 মাস আবার কবে বের করবে, তাই না? এটা তো আর সময় নাই। তো এই 6 মাসটা যাতে ইফেক্টিভলি যায়, কারণ আমরা তো জানি সে ভুল করবেই, কারণ সে না ভুল করে এর ম্যাক্সিমাম ট্রাই করার চেষ্টা করি। এই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ। আপনাদের এইটা অনেক ভালো যে আমিও কয়েকবার ফোন পাইছিলাম যে মেন্টরিং করে, যে কি করতেছি বর্তমানে, তারপরে ঠিকঠাক রেগুলার করতেছি কিনা, এই জিনিসটা আমাকে 2-3 বার ফোন দিছিলাম। হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই। ঠিক আছে, চলেন আমরা অডিয়েন্সের কোশ্চেন নিই। হ্যাঁ, আকিব ভাই। আচ্ছা, আমার হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট বা লার্নার একটা কোশ্চেন আছে আহাদ ভাইয়ের কাছে। হ্যাঁ শিওর। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে যে আহ, আপনি জানতেন না যে আসলে কেন সিএসসি তে ভর্তি হচ্ছেন, তাই না? তো হ্যাঁ সিএসসি তে ভর্তি হওয়ার পরে আপনি সিপি শুরু করছেন এবং আলহামদুলিল্লাহ আপনি এখন একটা জায়গায় আছেন। তো মানে হোয়াই নট অ্যাকচুয়ালি আপনি মানে ওয়েব ডেভেলপমেন্ট অর অ্যাপ ডেভেলপমেন্ট এগুলোতে হচ্ছে ডিরেক্টলি জানেন কেন সিপি তে পড়ে আছেন, এন্ড টিল নাও আসলে আপনার ইন্টারেস্ট আসলে ওই দিকে কেন মুভ করে নাই? আমি মানে আপনি এক কথা যদি সহজ ভাষায় বলি, স্রোতের প্রতিকূলে আপনি হচ্ছে আগাচ্ছেন, যারা সিপি করে ব্যাটারি স্রোতের প্রতিকূলেই থাকে। অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন করতেছে? আচ্ছা, ওটা যেটা বললেন যে আমি এর আগে মানে ইউনিভার্সিটি আইসে তো সিপি শুরু করছি, তো আমি আগেও বলছিলাম যে আমার আসলে অলওয়েজ গেম পছন্দ। তো আমি এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে একটা গেমের মতোই, লাইক একটা টাইম বাউন্ডেড থাকে, আমার কাছে কিছু প্রবলেম দেয়, বাট ওইটা টাইমের মধ্যে সলভ করা লাগে, একটা স্ট্যান্ডিং এর বিষয় থাকে, আমি যদি না পারি মানে খুব ভালো করে তাহলে আমার স্ট্যান্ডিংটা র্যাঙ্কটা অনেক আগানো থাকে, যদি খারাপ করে তাহলে পিছনে থাকে, আবার পয়েন্টের বিষয় থাকে প্লাস মাইনাস। সো এই জিনিসগুলো যে তাই নয় এত সুন্দরভাবে কাজ করে, এই জিনিসটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে এটাও পুরো গেমের মতোই। এই জিনিসটা আমার অনেক আকর্ষণ করছে, আর যে বললাম ছোটবেলা থেকে গেম। আর যেটা বললাম যে অন্য জিনিসগুলো ওয়েব ডেভেলপিং বা অন্য কিছু, তো আমি যে শুধু এই সিপি করছি এমন না, আমি আমার মানে এর পাশাপাশি অন্য কিছুও করতেছি বা করছি, অলরেডি অনেক কিছু শিখছি। তো ওই জিনিসগুলো নিয়ে মোটামুটি নলেজ আছে। আর সিপি তো মানে ওই জিনিসগুলো হচ্ছে দেখা যায় 2 মাস 3 মাস বা মাঝখানে এই সিপির পাশাপাশি করা, বাট সিপি অলওয়েজ কন্টিনিউ করা, এই জিনিসটা ওই যে বললাম ভালো লাগার দিক থেকে।
আর অলওয়েজ এই জিনিসটা নিয়ে মোটিভেটেড ছিলাম যে এটা আমাকে কখনো হতাশ করবে না। লাইক আমার লাইফে তো কিছু করতে হবে, অ্যাটলিস্ট বাংলাদেশের পার্সপেক্টিভে হোক বা বাংলাদেশ থেকে বাইরে যাইতে হইলো আমার তো, আমি যদি সরকারি জব মানে সরকারি চাকরি প্রিপারেশন নেই বা বিসিএস দিয়ে, ওটা তো আলাদা হিসাব, বাট আমি যদি আমার এই টেক রিলেটেড কিছু করতে চাই বা বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকতে চাই, আমার অবভিয়াসলি ইন্টারভিউ প্রসেসটা পার করতে হবে। তো আমি সিনিয়রদের কাছ থেকে দেখতেছি ইন্টারভিউ প্রসেস পার করার জন্য আমার মাস্ট প্রবলেম সলভিং বা কন্টেস্ট একটা দেয়াই লাগতেছে। তো হোয়াই নট আমি এইটা অনেক ইজি করব, মানে কেন করবো না। তো ওই দিক থেকে আসলে তখন থেকে এইটা যে হ্যাঁ আমি অলওয়েজ এইটাই করবো। এর পাশাপাশি মাঝখানে 2-3 মাস হোক 4-5 মাস হোক অন্য একটা জিনিস শিখতেছি, এরকম আর কি। রাইট, নাইস, থ্যাংক ইউ সো মাচ। আমার কোশ্চেন আনসার পেয়ে গেছে। চ্যাট বক্সে হয়তো কিছু কোশ্চেন আছে। ওকে ভাই, আচ্ছা ভাই, প্লিজ জ্যাক কন্টিনিউ। করছে এটা দেখতে। আচ্ছা, আমাদের হচ্ছে দুইটা কোশ্চেন আসছে। একটা হচ্ছে নাহিদ ভাই কোশ্চেন করছেন, সেটা হচ্ছে ভাই ডেইলি কত আওয়ার্স করে টাইম দেওয়া উচিত অ্যাজ এ বিগিনার? আচ্ছা, এইটা হচ্ছে অনেকেরই কোশ্চেন থাকে, বাট টাইমটা তো আসলে ওরকম গুইনা গুইনা দেয়া যায় না যে 6টায় বসলাম 10টায় উঠলাম এরকম। সো সিপি জিনিসটা আসলে যদি সংজ্ঞাটা বুঝতে চাই তাইলে হচ্ছে যে আমি সাপোজ ভাত খাইতেছি, খাওয়ার সময় এর আগে একটা প্রবলেম পড়ে ভাত খাওয়ার মধ্যে চিন্তা করতেছি, সাপোজ আমি একটু বাইরে চা খাইতে গেলাম, বাসায় বসে একটা প্রবলেম পড়ে গেলাম, দেন ওই যে চা খাইতে খাইতে ভাবতেছি কোন একটা সলিউশন আসছে, সাথে সাথে আইসা কোড করে দেখতেছি মিলতেছে কিনা। এরকম অনেকবার হয়েছে। যারা কন্টেস্টে যায় তো ওদের ক্ষেত্রে মানে একটা মজার বিষয় হচ্ছে যারা কন্টেস্টে ওদের ক্ষেত্রে বেশিরভাগই কাজ করে, অনেকের ক্ষেত্রেই কাজ করে যখন কোনো কিছু না আসে মাথায়, ওরা করে কি সাথে সাথে ওয়াশরুম বা কোথাও চলে যায়, গিয়ে একটু হাঁটাচলা করে, দেখা যায় সলিউশন চলে আসে। তো সিপি জিনিসটা হচ্ছে ওরকমই যে 5 ঘন্টা 6 ঘন্টা টাইম দিয়া বা রেগুলার এরকম কোনো কিছু হয় না। দেখা যায় যেদিন ক্লাস বা কোনো কিছু না থাকে, অফ ডে, ওই দিন বাসায় বসে সারাদিনও দেওয়া যায়, সকালে ঘুম থেকে উঠে রাত্রে পর্যন্ত। আবার যেদিন বাইরে এক্সাম থাকে বা প্রেশার থাকে ওই দিন দেখা যায় 1 ঘন্টাও দেওয়া হয় না। বাট একটা মানে জেনারেলাইজ যদি করি সবকিছু, তাইলে উচিত হচ্ছে ডেইলি অ্যাটলিস্ট একটা হইলো প্রবলেম সলভ করা, অ্যাটলিস্ট একটা হইলো বা অ্যাটলিস্ট একটা নতুন কোনো কিছু শেখা। এটা হচ্ছে প্রথম কথা, যে আমি আজকে যা জানি কালকে অ্যাটলিস্ট এর থেকে একটা টপিক হলো বেশি জানবো বা একটা ফাংশন হলো বেশি জানবো। আর রেগুলার হচ্ছে কন্টেস্ট গুলো দেয়া, এটা হচ্ছে ডেইলি কত আওয়ার্স এর অ্যান্সার, এক্সাক্ট কোনো অ্যামাউন্ট নাই যে ডেইলি কত আওয়ার্স দেওয়া উচিত। বাট যদি অনেক ভালো করতে চায় তাহলে আসলে অলওয়েজ ধ্যান ধারণায় এইটাই থাকা উচিত প্রথম 1-2 বছর। এরপরে 3-3rd ইয়ার 4th ইয়ার আলাদা হিসাব, বাট প্রথম 1-2 বছর ধ্যান ধারণা এরকমই থাকা উচিত যে আমি অলওয়েজ এইটার মধ্যেই থাকবো, প্রবলেম সলভিং, আমার ব্রেন স্ট্রিমিংটাই করাবো। মাঝে মধ্যে যদি আমার এক্সাম থাকে ক্লাস থাকে ওটা তো তখন ওই দিকে ফোকাস করবো। আর সেমিস্টার ফাইনাল আসলে হয়তো 3 দিন 1 সপ্তাহ প্রবলেম সলভিংটা অফ রাখা যাইতেই পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আরেকটা কোশ্চেন সপ্তর্ষি থেকে। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে 3.1-এ আছি, আইসিই ডিপার্টমেন্টে। রিসেন্টলি মার্ন দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখলাম। এখন সিপি শুরু করছি ব্যাচ 8 এর সাথে, মানে উনি আমাদের অলরেডি ব্যাচ 8 এর ক্লাস করতেছে। তো ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে প্লাস 4th ইয়ার শেষের সাথে সাথেই 50 to 60K জবের টার্গেট নিতে আমার সামনে আর কি কি করা উচিত? প্রোগ্রামিং হিরো থেকে লেভেল 2 করার ইচ্ছা আছে এই বছরের মধ্যেই। গাইডলাইন দিলে ভালো হতো। আমার খুব ইচ্ছা 2027-28-এ ইন্টার্ন করে রেডি হওয়া। মানে ওনার প্ল্যান নেক্সট ইয়ারের মধ্যে পুরোপুরি রেডি হয়ে যাওয়া আর কি ফর সফটওয়্যার ইন্ডাস্ট্রি। এইটা তো আমার থেকে ভাই ভালো বলতে পারবে। আচ্ছা, শেষে আগে, আচ্ছা সত্যি বলতে কি, আপনি তো মনে হয় বিগিনার অথবা ফ্রেশার্স নাকি, যিনি কোশ্চেন করছেন। আমি যা বুঝতেছি আর কি যে 27 সালে আপনি রেডি হবেন। সত্যি বলতে কি, আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি যদি টপ কোম্পানিগুলো দেখেন, যদি আমি কিছু নাম বলি, স্যামসাং, সেলিস, থেরাপ, কাইট গেমস, ইনভার্স এআই থেকে শুরু করে অনেক টপ যে কোম্পানিগুলো আছে, মোস্ট অফ দিনই কিন্তু আপনি কতটুকু ল্যাঙ্গুয়েজ পারেন অথবা ফুল স্টেক কি পারেন, তার থেকে বেশি দেখে যে প্রবলেম সলভিংটা বেশি দেখে। এটা আসলে সত্য কথা, এখানে আসলে কিছু করার নাই। আর এইসব কোম্পানিগুলোই কিন্তু বাংলাদেশে আপনার স্টার্টিং স্যালারি মোটামুটি 50, 60, 70 দিয়ে শুরু হয়। সো এটাই হার্ড ট্রুথ। সো আমি এটা বলতেছি না যে আপনি ফুল স্ট্যাক শিখে কিছু করতে পারবেন না, ইনশাল্লাহ অবশ্যই পারবেন। বাংলাদেশে করাটা শুরুতেই আসলে টাফ আর কি। এমনকি আপনি যদি ব্রেন স্টেশনও জয়েন করেন, দেখা যায় যে ব্রেন স্টেশনে আপনাকে সেখানে আপনাকে যে ফ্রেশার্স ইন্টারভিউ আছে, ওখানে একটা মানে স্টার কোডার নেওয়া হয়, একটা সেশন কোর্স না, মানে একটা পরীক্ষা নেওয়া হয় যেখানে 50-60 নেওয়া হয়।
তাও সেখানেও আপনি কিন্তু কম্পিউটার ফান্ডামেন্টাল প্রবলেম সলভিং, এবার ওদের অফিসে গিয়ে প্রবলেম সলভিং পরীক্ষা দিয়ে কিন্তু আপনাকে জয়েন হতে হবে। তারা কিন্তু দেখবে না যে আপনি কি পারেন। ঠিক আছে? ফান্ডামেন্টালটা হচ্ছে সবচেয়ে বেশি এবং প্রবলেম সলভিং স্কিলটা সবচেয়ে বেশি দরকার। কেননা আপনি আজকে ফুল স্ট্যাক সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কালকে হয়তোবা যে কোম্পানি জয়েন করবেন তার হয়তো লাগতে পারে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। তখন কি আপনাকে বাদ দিয়ে অন্যজনকে নিবে? ইট ইজ নট লাইক দ্যাট। ঠিক আছে? সো আপনার আসলে উচিত হবে যে প্রবলেম সলভিং স্কিলটাকে এখনই সত্যি বলতে রপ্ত করে ফেলা আরকি। এখনই সঠিক সময়। হয়তোবা আপনাকে একদম বড় লেভেলে যাইতে হবে না। বাট একটা ভালো পর্যায়ে রাখা উচিত। আর এই ফুল স্ট্যাক জার্নির সাথে, সাথে। যাতে করে আপনি এইসব কোম্পানির জন্য আসলে নিজেকে প্রিপেয়ার করতে পারেন। যাতে আসলে আপনি ওই প্রবলেম সলভিং রাউন্ডের ইন্টারভিউটা পাস করতে পারেন। এবং যখন আপনার ইন্টারভিউ আসবে তখন তো আপনি ফুল স্ট্যাক জিনিসপত্রগুলো পারেনই। অথবা বিভিন্ন ব্যাকএন্ড জিনিসপত্রগুলো পারেন। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আপনাকে একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। বাট আমার সাজেশন হবে যে আপনার ইন্টারভিউতে এটলিস্ট ভাইবা বোর্ডে যাওয়ার আগে যে স্টেপ গুলো আছে এগুলো পাস করতে হলে অবশ্যই আপনি প্রবলেম সলভিং স্কিল লাগবে এজ এ ফ্রেশার্স। এটা আসলে বাংলাদেশে এটলিস্ট লাগবেই। সো আপনি যদি এই টাইপের এত টার্গেটের স্যালারি আপনি যদি অ্যাচিভ করতে চান আরকি। তো দ্যাটস ওয়াই আপনাকে প্রবলেম সলভিং স্কিলটা আমার মনে হয় যে এখন হাই টাইম আপনার শিখাটা আরকি। হতে পারে যে আপনার মনে হতে পারে যে আমি বায়াস কোশ্চেন অ্যান্সার দিতেছি, ইট ইজ নট লাইক দ্যাট। এটাই আসলে হার্স ট্রুথ বাংলাদেশের টপ সফটওয়্যার কোম্পানিগুলোর জন্য আরকি। এ হচ্ছে গিয়ে কেস। আপনি যদি আরো কোনো কোশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ, অকিব ভাই। ওকে, তো আই গেস আর কারো কোনো কোশ্চেন নাই। তো আমরা মোটামুটি আহ, ভালো সেশন করলাম। যেখানে আহাদ ভাই হচ্ছে বেসিক্যালি আমাদের যারা বিগিনার স্টুডেন্টরা আছেন তাদেরকে ওনার এন্ড থেকে উনি অ্যাজ এ বিগিনার হিসেবে যে স্ট্রাগল গুলো ফেস করছে and সেগুলো ওভারকাম করে বর্তমানে যে পজিশনে আসছে পুরো ইনসাইট গুলো আপনাদের সাথে শেয়ার করছে। হ্যাঁ, একটা গল্পের মতো ডিসকাশন ছিল। আমরা এই টাইপের কার্যক্রমগুলো পরিচালনা করবো রেগুলারলি। আমাদের নিজেদের স্টুডেন্ট অথবা হচ্ছে সাকসেসফুল যারা স্টুডেন্ট আছে আমাদের এই প্রোগ্রামিং কমিউনিটিতে তাদেরকে আমরা রেগুলারলি নিয়ে আসার চেষ্টা করবো এবং তাদের সাথে এরকম গল্পের মাধ্যমে এই সেশন গুলো অ্যারেঞ্জ করা ট্রাই করবো। এগুলো টোটালি গল্প। এখানে হচ্ছে আপনিও জয়েন করতে পারেন, এখানে হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে জয়েন করতে পারেন, সবাই মিলে একসাথে একটা মানে আড্ডার মতো দিতে পারেন। হ্যাঁ, এই সেশনটা থেকেও হয়তো আপনারা কিছু না কিছু শিখে গেছেন, শুনে শুনে হয়তো কিছু জিনিস রিয়েলাইজেশন করতে পারছেন। এটা দেখবেন আপনার পরবর্তী স্টেপে একটা মানে বোল্ড একটা স্টেটমেন্ট আগে থাকবে আর কি। হ্যাঁ, একটা বোল্ড হয়ে থাকবে যাতে করে হচ্ছে আপনি পরবর্তীতে সেম সিচুয়েশন যখন পড়বেন তখন মনে পড়বে যে না অ্যাকচুয়ালি এই জিনিসটা তো আহাদ ভাই আমাদের সাথে শেয়ার করছে। উনিও যখন কন্টেস্ট করতো অথবা বিভিন্ন আইইউপিএস আইসিপিতে যেত তখন উনি ওই জিনিসগুলো ফেস করছে। তো তখন আসলে আপনি নিজেকে কিভাবে গুছায় নিবেন এই আদার সিচুয়েশন গুলো থেকে এই লার্নিংটা আপনি পাবেন। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন। আহাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন, আমাদের স্টুডেন্টদেরকে সময় দিচ্ছেন অ্যাজ এ অ্যালামনাই হিসেবে। তো আই গেস ইন ফিউচার আপনার সাথে আমাদের স্টুডেন্টদের একটা ভালো বন্ডিং থাকবে যেহেতু আমরা একসাথেই আছি, একসাথে আগাচ্ছি। তো সবাই মিলে ইনশাল্লাহ আগাবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর আশা করি আপনিও ইনশাল্লাহ আমাদের যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের মতোই গ্রাজুয়েশন কমপ্লিট করার আগেই একটা ভালো জায়গায় চলে যান। আর আমরা তো আছি সব দিক থেকে হেল্প করার জন্য, সাপোর্ট করার জন্য, নো টেনশন। থ্যাংক ইউ সো মাচ এগেইন আমাদের সেশনটাতে আসার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে ইনভাইট করার জন্য আসলে এরকম একটা ইসে। আচ্ছা, আপনার লাস্ট কোনো কোর্স আছে কিনা আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে? লাস্ট কোর্স বলতে এই তো আসলে যারা বিগিনারদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে আসার পরে আসলে আমার গোলটা ঠিক করে নেওয়া উচিত। যারা বিগিনার আছে তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমরা আসলে ইউনিভার্সিটিতে ঢোকার পরে আমাদের আসলে গোলটা ফিক্সড করে নেওয়া উচিত যে আমি আসলে কি করতে চাই লাইফে, বা কয়েকটা দিকে আসলে দেখা উচিত সিনিয়রদের সাথে কথা বলা কোন দিকে বাংলাদেশ অপরচুনিটি বেশি, বা আমার সাথে আসলে আমি এই জিনিসটা পারবো কিনা বা এই জিনিসটা কি। তো এরপরে ওই জিনিসটারই আসলে ভাইঙা ভাইঙা মানে ওই জিনিসটা তো অনেক দূরের গোল, ওই জিনিসটা ছোট করে করে আমার আসলে এই 6 মাসে কি করা উচিত, 6 মাস তো না আরো কম, আমার আসলে 1 সপ্তাহ কি করা উচিত, দেন 1 সপ্তাহের পর 4 সপ্তাহ মিলাই 1 মাস কি করা উচিত। সো ওভারঅল এই তো এরকম ভাবে স্টেপ স্টেপ আগে গিয়ে ছোট গোল, তারপরে ছোট গোল মিলাই মিলাই বড় গোল গুলা ফুলফিল করা ইনশাল্লাহ, দেন লাইফে একটা ভালো কিছু করা। এই তো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমরা আবারও এখন একটা সেশনে জয়েন করবো। স্টুডেন্টদের
জন্য আপনার আরো কিছু ইনসাইট আমরা ইনশাল্লাহ আপনার কাছ থেকে নিব। থ্যাংক Thank ইউ you, ভাই, sir. থ্যাংক ইউ সবাইকে। ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো একটা সেশনে। টিল দেন সবাই ভালো থাকেন, আমাদের কমিউনিটিতে যুক্ত থাকেন, কোডিং করতে থাকেন। আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে, ওইখানে সবাই আছে। হ্যাঁ, একদম ক্যান্ডিডেট মাস্টার লেভেলের প্রোগ্রামাররাও কিন্তু আছে। ডিসকাস করেন, যত বেশি কথা বলবেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, ওইখানে প্রায় 9,000-এর মতো মেম্বার। আইসিবিসির জন্য আলাদা গ্রুপ আছে, ওইখানে প্রায় 2,000-এর মতো মেম্বার। তো সহজ কোডিং এর কমিউনিটি আসলে তো ছোট না। আপনি ডিসকাস করেন, নিজেকে মেলে ধরেন। একটা জিনিস জানতে চাওয়া মানে আসলে কোনো দোষের কিছু না। আপনি হোঁচট খেতে খেতেই শিখবেন, এটাই স্বাভাবিক। বিগিনার স্টেজে সবচেয়ে বেশি ভুল করবেন, এটাই স্বাভাবিক। এখন এই ভুলটাকে যদি আপনি লার্নিং এ রূপান্তর না করেন, তাহলে সারা জীবন ভুলের মধ্যেই থাকবেন। ঠিক আছে? তো আমরা আছি সহজ কোডিং এর এনভায়রনমেন্টে, আসলে লার্নিং এনভায়রনমেন্ট। এখানে আমরা মারি ধরি বকাঝকা সবকিছুই করি, বাট সবকিছু আসলে আপনাদের গ্রোথের জন্য। হ্যাঁ, এখানে আসলে আমাদের টার্গেট একটাই, আমরা হচ্ছে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিটাকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যেখানে আসলে প্রত্যেকটা স্টুডেন্ট চাইবে যে না, আমিও আসলে এই কমিউনিটির একটা পার্ট হই। ঠিক আছে? ইনশাল্লাহ এটা আপনাদের মাধ্যমেই পসিবল, আপনারা এটা করতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। এন্ড সেই লক্ষ্যে আসলে আমরা কাজ করতেছি। ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আগাবো, আমরা সবাই বাংলাদেশের কমিউনিটির একটা পার্ট হব, একটা কন্ট্রিবিউশনের জায়গা তৈরি করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।